গল্প নীল চিরকুট। লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা। অন্তিম পর্ব। জীবন কখনো রূপকথা হয় না। সুন্দর সকালগুলো সবসময়ই স্বপ্নের মতো রং মাখায় না। প্রিয় মানুষগুলো রং পাল্টায়। দূরত্ব বাড়ে। হঠাৎ করেই খুব দূরের বনে যায়। হয়ে যায় অপরিচিত। অভিমান বাড়ে। মানবিমানের পাল্লায় হারিয়ে যায় সম্পর্কের সুতো। হাসপাতালের সামনে ঠিক এমনই এক সময়ে এসে দাঁড়ালো দুই বন্ধু। নীরব অভিমান নামক ধারালো ছুরির আঘাতে আচমকায় কেটে গেল সেই সুতো। ছেঁড়া সুতোর এক কোণা ধরে কেউ একজন হতবিহ্বল কান্নায় ভেঙে পড়ল, তো কেউ অভিমানের পাল্লা নিয়ে রিকশায় হুট তুলল। কমলা রঙের দুপুরটা দাঁড়িয়ে রইল নির্বিকার। দুপুরের চোখে জল নেই। সেই বুঝি জানতো এসব হবে। নম্রতা ভীষণ ক্ষোভ নিয়ে রৌদ্রোজ্জ্বল দুপুরটাকে দেখল। ছুরি ভর্তি অভিমান নিয়ে নীরব মাথা রাখল আরফানের বুকে। নম্রতার বিয়ের তখন দিন তিনেক বাকি। হাসপাতালের ফটকের কাছে আরফানের অপেক্ষায় ছিল সে। বিয়ের আগে উদ্যাম ঘুরে বেড়ানোর আজকেই শেষ সুযোগ। নম্রতার জেদের কাছে কাজকর্মে সাময়িক অব্যাহতি দিয়ে আরফানও রাজি। হঠাৎই ফটকের কাছে নীরাকে দেখতে পেয়ে ছুটে গেল নম্রতা। চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বলল, নীরু, তুই এখানে? চেক আপ করতে এসেছিলি? নীরা অসন্তোষ চোখে তাকালো। নম্রতার হাতটা ছাড়িয়ে দিয়ে জোরপূর্বক উত্তর দিল, হু। নীরার বিরক্তিকে খুব একটা পাত্তা দিল না নম্রতা। চির পরিচিত চঞ্চলতা নিয়ে মুখ ফুলাল। রাগ নিয়ে বলল, কাল থেকে ফোন দিতে দিতে অস্থির হয়ে গেলাম, তবু তোর খোঁজ নেই। ফোন কই রাখিস তুই? পরমুহূর্তেই গলার স্বর নিচু করে বলল, আচ্ছা, অন্তু তোকে কাল অ্যাবর্ষণ নিয়ে খুব বকাঝকা করেছিল নাকি রে? জানিস আমাকে? নম্রতার কথার মাঝপথেই অয়নের হাত চেপে ধরে রিকশা ডাকল নীরা। রিকশাতে উঠার প্রস্তুতি নিতেই আবারও খপ করে হাত চেপে ধরল নম্রতা। খানিকটা অবাক হয়ে বলল, আরেহ, কথার মাঝে কোথায় চললি? নীরা বিরক্ত কণ্ঠে বলল, আমার কথা বলার সময় নেই। সামনের এক ফার্মেসিতে শাশুড়ি মা অপেক্ষা করছেন। যেতে হবে। নম্রতা জেদ ধরা কণ্ঠে বলল, উহু, এখন কোথাও যাওয়াটাওয়া হবে না তোর। কত কথা জমে আছে জানিস। অয়নকে পাঠিয়ে দে। আমি আন্টিকে ফোন দিয়ে অনুমতি নিচ্ছি। খালামণি হয়ে যাচ্ছি, এই খুশিতে একটা উপহার তো তোকে দেওয়া চাই। বাসায় গিয়েই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিয়েছি সবাইকে। আম্মু কত খুশি হয়েছে জানিস। আজ তোর প্রিয় খাবারগুলো হেলথি হেলথি উপায়ে রান্না চলবে বাসায়। প্লিজ, বাসায় চল। প্লিজ, প্লিজ, প্লিজ। নীরা ঝাটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তোর এসব ঢং আরফান ভাইয়ের সামনে গিয়ে কর নমু। আমার সামনে না। উনার তোকে বাচ্চাদের মতো প্যাম্পার করার ধৈর্য থাকলেও আমার নেই। সবাই তো আর আরফান ভাইয়ের মতো নয় যে তোকে খুশি করার জন্য যা চাইবি তাই করবে। নম্রতা অবাক হয়ে বলল, আমাদের কথার মাঝে নিষ্প্রভকে কেন টানছিস নীরা? কেন টানব না? সোনায় সোহাগায় ভালোবাসার মানুষ পেয়েছিস। তাকে পেয়েই তো চারপাশের মানুষের সুখশান্তি সহ্য হচ্ছে না। পা দুটো আকাশে নিয়ে ঘুরছিস। অন্যের জীবন অগোছালো করার নিরন্তর অবসরও পেয়ে যাচ্ছিস। উনি নিশ্চয় বাহবা দিচ্ছেন। দেওয়ারই কথা। উনি তো আবার তুই বলতে অন্ধ। নম্রতা ফ্যালফ্যাল চোখে চেয়ে রইল। প্রচণ্ড বিস্ময় নিয়ে বলল, পাগল হয়ে গিয়েছিস তুই? কি সব বলছিস? কিছু বলার হলে আমাকে বল। বারবার ওকে কেন টানছিস? নীরা প্রচণ্ড বিরক্তি নিয়ে বলল, তোর ওকে টানার ইচ্ছে আমার বিন্দুমাত্র নেই। শুধু বলবো, আমার থেকে দূরে থাক। আমার সামনে এসব নাটক ফাটক ন্যাকামোর প্রয়োজন নেই। আমার জীবনের এত সব সমস্যার মূলীভূত কারণটা একমাত্র তুই নমু। এখন আর সহ্য হচ্ছে না, আমি ক্লান্ত। বিয়ের আগে গোপন কথাগুলো বলে ঝামেলা পাকিয়েছিস। বিয়ের পর বাচ্চার কথা। আমাকে নিয়ে এত ভাবতে কে বলেছে তোকে? আমি বলেছিলাম। কে বলেছে এত ভালো করতে আমার? আমার ভালো আমি বুঝি। দয়া করে আমার ভালো বুঝাটা বন্ধ কর। তার আগে অন্তুর সাথে যোগাযোগটা বন্ধ কর। খবরদার ওর সাথে কোনরূপ যোগাযোগ রাখবি না তুই। সবারই সহ্যের সীমা থাকে নমু। তোরা সবাই মিলে জীবনটা নরক করে তুলেছিস আমার। তোর মতো পেট পাতলা বন্ধু থাকতে শত্রুর কি কাজ? বিশ্বাসঘাতক। নম্রতা হতবিহ্বল চোখে চেয়ে রইল। নীরার কঠিন কঠিন কথাগুলো মস্তিষ্কে বলের মতো ঢপ খেতে লাগলো বরংবার। মাথাটা ঝিমঝিম করে উঠল। নীরা তাকে এভাবে বলতে পারল? এত নিষ্ঠুরভাবে?
নম্রতা নিজেকে ধাতস্থ করে নীরাকে বুঝানোর চেষ্টা করল। ঠিক তখনই হাসপাতালের গেইটের কাছে আরফানকে দেখতে পেল নীরা। আরফান নীরাকে দেখে মৃদু হাসল। নীরার চোখে মুখে তখন রাজ্যের বিরক্তি। নম্রতা নীরার হাতটা আবারও ধরতেই অপ্রত্যাশিত এক কাজ করে বসল নীরা। নম্রতার হাতটা প্রচণ্ড ঝটকায় ছাড়িয়ে নিয়ে রিকশার দিকে এগিয়ে গেল। নম্রতাকে ধাক্কা দিয়ে সরিয়ে রিকশার হুড তুলল। হঠাৎ নীরার এমন ব্যবহারে থমকে দাঁড়ালো আরফান। ভ্রু কুঁচকে নম্রতার দিকে তাকালো। নম্রতা কনুই চেপে দাঁড়িয়ে আছে। নীরা ধাক্কা দেওয়ায় ডান হাতের কনুইটা লেগেছে চলতি রিকশার হুডে। চামড়া কেটে রক্ত ঝরছে। আরফান নম্রতার হাতটা নিজের হাতে নিয়ে ব্যস্ত হয়ে বলল, হাতটা নাড়ানোর চেষ্টা করুন নম্রতা, চামড়া কেটে গিয়েছে। শীতের দিন এই ব্যথাটুকুই কত ভোগাবে জানেন। নম্রতা উত্তর দিল না। আরফান ধমক দিয়ে বলল, আপনাকে বলেছিলাম না গাড়ির কাছে দাঁড়াতে। এখানে কেন এসেছেন? বিয়ের দিন হাত ব্যথা করে চিল্লাবেন তো খবর আছে। সম্পূর্ণ হাত কেটে দিয়ে আসব। নম্রতা ছলো চোখে চাইল। কনুইয়ের ব্যথার থেকেও পীড়াদায়ক এক ব্যথা ফুটে উঠল তার চোখে মুখে। আরফান নরম কণ্ঠে বলল, আপনি দাঁড়ান, আমি গাড়িটা আনছি। ড্রেসিং করতে হবে হাতে। নম্রতা উত্তর দিল না। নীরার কথাগুলো এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। নীরার পক্ষেও এভাবে কথা বলা সম্ভব? সত্যিই সম্ভব। আরফান গাড়িটা পাশে দাঁড় করিয়ে দরজা খুলে দিল। নম্রতা চুপচাপ গাড়িতে গিয়ে বসল। আরফান দরজাটা লাগিয়ে সিট বেল্ট বেঁধে দিতেই হঠাৎ ডুকরে কেঁদে উঠল নম্রতা। আরফান সিট বেল্ট বাঁধতে বাঁধতেই চোখ তুলে তাকালো। নম্রতাকে কাঁদতে দিয়ে ডান হাতটা কাছে টেনে ড্রেসিং করল। ব্যান্ডেজটা লাগিয়ে দিয়ে পূর্ণদৃষ্টিতে তাকালো। ড্রাইভিং হুইলে এক হাত রেখে চুপচাপ চেয়ে রইল নম্রতার মুখে। নম্রতা যখন কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলল তখন হাত বাড়িয়ে কাছে টেনে নিল তাকে। খোলা চুলে আলতো হাত বুলাতে বুলাতে বলল, আর কত কাঁদে? ইটস ওকে। বন্ধুদের সাথে মনোমালিন্য হলে এত কাঁদতে হয়? নম্রতা উত্তর দিল না। বার কয়েক হেঁচকি তুলে বলল, স্কুল লাইফ থেকে এখন পর্যন্ত যতটা সম্ভব হয়েছে নীরার পাশে থাকার চেষ্টা করেছি আমি। নীরার যখন পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল তখনও একমাত্র ওর পাশে ছিলাম আমি। মানছি ওর অনুভূতির কথা বলে দেওয়াটা অন্যায় হয়েছে। কিন্তু কথাগুলো বলে দিয়েছিলাম বলেই তো একে অপরকে পাওয়ার স্বপ্নটা পূরণ হয়েছে ওদের। নীরা কিভাবে অতগুলো কথা শোনাতে পারল আমায়? ওর কি একটুও কষ্ট হলো না? এতদিনের বন্ধুত্বকে চোখের পলকে বিশ্বাসঘাতক বলে ফেলল। ও কিভাবে বলতে পারল আমি যেন অন্তুর সাথে যোগাযোগ না রাখি? অন্তু কি আমার বন্ধু নয়? কাল রাতে অন্তুও ফোন দিয়ে কতগুলো কথা শুনিয়ে দিল। বকাবকি করল। নীরার প্রেগন্যান্সির ব্যাপারে জেনেও কেন তাকে জানায়নি ইত্যাদি ইত্যাদি। ওরা আমাকে পেয়েছেটা কি? আরফান দীর্ঘশ্বাস ফেলল। হাসার চেষ্টা করে বলল, আপনি তো জানেন নীরা প্রেগন্যান্ট। কনসিভ করলে মুড সুইং হয়, মেজাজ খারাপ থাকে। নীরাও হয়তো আপসেট ছিল। এই সময় কি এত ভেবেচিন্তে কথা বলে? আপনি ফ্রেন্ড হয়ে যদি রাগ করে বসে থাকেন তাহলে কিভাবে হবে? ওর মানসিক অবস্থাটাও তো বুঝতে হবে তাই না? নীরা নিশ্চয় ইচ্ছে করে বলেনি। হয়ে গিয়েছে, ইটস ওকে। আর কান্নাকাটি করে না রে বাবা। আপসেট থাকলেই এমন হার্ট করে কথা বলতে হয়? আমি তো কখনো বলি না। তবু মানলাম ওর মন খারাপ ছিল। আমাকে যা ইচ্ছে বলেছে। বলার অধিকার আছে। কিন্তু শুধু শুধু আপনাকে টেনে কথা কেন বলল? আমি তো কখনো অন্তুকে টেনে কিছু বলি না। আরফান এবার হেসে ফেলল। নম্রতা চোখ মুছে সরে বসল। কপট রাগ নিয়ে বলল, একদম হাসবেন না। হাসার মতো কিছু হয়নি। ও বলে, আপনি নাকি? নম্রতাকে মাঝপথে থামিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল আরফান। নম্রতার আহত হাতটা আলতো করে নিজের হাতে তুলে নিয়ে বলল, আপনার বন্ধু আমাকে নিয়ে আপনাকে কি বলেছে সেটা আপনার আর আপনার বন্ধুর ব্যাপার। সেখানে আমি কেউ নই। অন্যের বলা কথা তৃতীয় ব্যক্তি হয়ে আমি শুনব না। নীরার শুনানোর হলে আমার সামনেই বলতো। সে যেহেতু শুনাতে চাইনি সেহেতু আপনি বলবেন না। আমিও শুনব না। এতে নীরাকে অসম্মান করে হবে। আর আমার শ্যামলতা কাউকে অসম্মান করে কথা বলতেই পারে না, তাই না? নম্রতা মুখ ফুলিয়ে বলল, উহু, ভুল ধারণা। আপনার শ্যামলতা অত্যন্ত বেয়াদব। কাউকে ছেড়ে কথা বলে না।
আরফান ঠোঁট টিপে হেসে বলল, তা তো দেখলামই। ধাক্কা খেয়ে হাত কেটে বাচ্চাদের মতো কেঁদে ফেলেও কোনো প্রত্যুত্তর এলো না। মহারানীর সব তেজ, অভিযোগ শুধু আমার সাথে। নম্রতা মন খারাপ করে বলল, আমি ভীষণ রেগে আছি। নীরা সরি না বললে ওর সাথে একদম কথা বলবো না। আরফান হাসল, মাথা এগিয়ে নম্রতার কপালে আলতো ঠোঁট ছুঁয়ে বলল, আচ্ছা, বন্ধুদের সাথে বেশি বেশি রাগ করতে নেই। তবে অল্প অল্প রাগ করা যেতে পারে। আপনি বরং অল্প একটু রেগে থাকুন। নম্রতা মুখ ফুলিয়ে বসে রইল, উত্তর দিল না। কিছুটা সময় নীরব কাটল। আরফান গাড়ি ঘুরিয়ে রাস্তা ধরেই প্রশ্ন করল, বাসর রাতে উপহার দেওয়া নাকি বাধ্যতামূলক? নম্রতা, আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই। আপনি বলুন, উপহারে কি চান? নম্রতা সিটে গা এলিয়ে উদাস কণ্ঠে বলল, কি দিতে চান? আপনি যা চাইবেন তাই। নম্রতা এক পলক তাকালো, স্থির চেয়ে থেকে বিড়বিড় করল, যা চাইব তাই। নম্রতা উত্তর না দেওয়ায় ঘাড় ফিরিয়ে চাইল আরফান। ভ্রু নাচিয়ে বলল, কি হলো? বলুন, কি চাই? কিছু না। আরফান কপাল কুঁচকে বলল, কিছু না কেন? উপহারটা তোলা থাকুক। আমি ভেবেচিন্তে চাইব। আরফান সন্দিহান চোখে চাইল। পরমুহূর্তেই হেসে বলল, আচ্ছা, রাজা উপহারটা তোলা থাকুক। সেটা যখন চাইবেন তখনই দেব। এখন একটা পেয়াদা উপহারের কথা বলুন না হয়। নম্রতা কপাল কুঁচকে হাসল, পেয়াদা উপহার আবার কি? আরফানের সাথে থাকা সময়টুকু হাসি খুশি কাটলেও বাড়ি ফিরেই মন খারাপ হয়ে গেল নম্রতার। রাতে থেকে থেকেই কান্না পেল। আরফান ঘন্টায় ঘন্টায় ফোন দেওয়ার পরও মন ভালো হলো না। প্রচণ্ড অভিমান নিয়েই শক্ত এক সিদ্ধান্ত নিয়ে ফেলল, বিয়েতে নীরার সাথে কথা টথা কিছু বলবে না। চুপচাপ বসে থাকবে। ডাকলেও তাকাবে না। নম্রতার প্রতিজ্ঞা বেশিক্ষণ টিকল না। নম্রতাকে অবাক করে দিয়ে অন্তনীরা বিয়েতেই এলো না। নাদিম নিরুদ্দেশ। ছোঁয়া, রঞ্জন ভিডিও কলে শুভেচ্ছা জানালেও অন্তুর ফোনটা এলো বিয়ের দিন সকালে। ভীষণ মন খারাপ কণ্ঠে বুঝাল, কিছুদিন আগে চাকরির পরীক্ষা দিয়েছিল, তার ইন্টারভিউ কার্ড এসেছে। ইন্টারভিউ ডেট আজই। ইন্টারভিউ রেখে বিয়েতে যাওয়া যাচ্ছে না, এদিকে নীরাও অসুস্থ। ওকেও একা বিয়েতে যেতে দিতে পারছে না। নম্রতা যেন রাগ না করে। প্রায় সাথে সাথেই রাগ নিয়ে ফোন কাটল নম্রতা। তার বারবার মনে হতে লাগলো, ইন্টারভিউ কিছু নয়। নীরার সাথে ঝগড়া হয়েছে বলেই আসছে না ওরা। পুরো বন্ধুমহলের প্রতি ক্ষোভ জন্মাল নম্রতার। সবচেয়ে ক্ষোভ জন্মাল নাদিমের উপর। হঠাৎ কেন হারিয়ে গেল সে? ছোঁয়ার বিয়েতে নাদিম বলেছিল, নম্রতার বিয়েতে মোটা অঙ্কের টাকা উসুল করবে সে। সেই টাকা ভাগাভাগি করা নিয়েই বন্ধুদের মধ্যে কত বাকবিতণ্ডা হয়েছিল সেদিন। একদম বন্ধুহীনভাবেই বিয়েটা হয়ে গেল নম্রতার। আরফানের চেষ্টায় মন খারাপ ভাবটা তাড়া না করলেও অভিমান অভিযোগে এক বিন্দু ছাড় দিল না নম্রতা। রাগ করে বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করল। নিরন্তর খোঁজ টোজো রাখল না আর। কঠিন সিদ্ধান্ত, কারো সাথে কথা টথা বলবে না। একদম না। নম্রতার বিয়ের পরে সময়গুলো যেন হাওয়ার বেগে ছুটতে লাগলো। হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যেতে লাগলো সেকেন্ড, মিনিট, ঘন্টা। নতুন সংসার সামলানো, নতুন সম্পর্কগুলোতে মানিয়ে নেওয়া স্পেই কেটে গেল বেশ কয়েক মাস। এসবের মাঝে বন্ধুদের সাথে যোগাযোগটা আর রইল না। সবাই সবার মতো ব্যস্ত। এই ব্যস্ততা আর এক ঝাঁক অভিমানে নম্রতাও যোগাযোগের চেষ্টা করল না। বিয়ের প্রায় 4-5 মাস পর মাস্টার্সের ক্লাস জয়েন করতে গিয়ে হঠাৎ এক খবরে থমকে গেল নম্রতা। পরিচিত এক ক্লাসমেটের কাছে জানতে পারল, নীরার বাচ্চাটা বেঁচে নেই। প্রেগন্যান্সির 20-22 সপ্তাহেই মিসক্যারেজ হয়ে গেছে তার। অন্তনীরা কেউই এখন ঢাকায় নেই। অন্তুর চাকরিটা চট্টগ্রামে। নীরাকে নিয়ে সেখানেই তার বাস। প্রায় 1-2 মাস আগে চট্টগ্রামের এক মার্কেটে দেখা হয়েছিল তাদের। পুরো খবরটা শুনে মনটা ভেঙে গেল নম্রতার। বুকের কোথাও চিনচিনে ব্যথা করে উঠল। বুক বেয়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। এক সময়কার মজবুত সম্পর্কগুলো চোখের সম্মুখেই শিথিল হয়ে এলো। ছিঁড়ে গেল সুতো। আঁকড়ে ধরার চেষ্টাটা আর রইল না। ব্যস্ততা, বাস্তবতা আর মানবিমানের করাঘাতে জীবনের কোমল ধারাগুলো অচেনা সাগরে ডুব দিল। মিশে গেল অতলে। রাত 11টা কি 12টা বাজে। আষাঢ় মাস। চারদিক অন্ধকার করা বৃষ্টি। শহর জুড়ে লোডশেডিং। ল্যাম্পপোস্টের আলো জ্বলছে না। রাস্তায় হাঁটু পানি জল।
পথঘাট ফাঁকা, গাড়ি ঘোড়া পাওয়া দুষ্কর। এমন আষাঢ়ে নিঝুম রাতে রিকশায় বসে আছে আরফান। রিকশার পাতলা কাগজ জড়িয়েও লাভ বিশেষ হচ্ছে না। হাতের ঘড়ি, ফোন সব ভিজে একাকার। ভেজা চুল থেকে টুপটাপ জল গড়াচ্ছে। রিকশা চালক উদ্দাম গতিতে ছুটছে। আশেপাশে কিছু দেখছে বলে মনে হচ্ছে না। আধা হাত জলে ঢাকা রাস্তায় টর্চ লাইটের অল্প আলোতে কিভাবে রাস্তা নির্ধারণ করা হচ্ছে জানা নেই আরফানের। আরফান দীর্ঘশ্বাস ফেলল। ঝড়ের গতি বাড়ছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। 3 গুণ টাকা দিয়ে ভাড়া করা রিকশাটা ছিটকে গিয়ে পড়তে পারে বিশাল কোনো নর্দমায়। আরফান কপাল কুঁচকে ঘড়ি দেখার চেষ্টা করল, দেখা যাচ্ছে না। ঘড়িটা এখনো ঠিকঠাক সময় দিচ্ছে কিনা সেও ভালো বোঝা যাচ্ছে না। রিকশা চালকের বয়স অল্প। ছটফটে কথা বলার অভ্যাস। ঝড়ের ঝাপটা পাড়ি দিতে দিতেই চেঁচিয়ে বলল সে, এই ঝড় বৃষ্টির রাইতে বাড়াইছেন ক্যান্সার। আপনের জন্যে আমারও আইতে হইল। একটা ঠাডা পড়লেই কেল্লা ফতে। আজকাল বৃষ্টির থাইকা ঠাডার খবরই শুনি বেশি। এই ঝড়ের মধ্যে বাইর হওন উচিত হয় নাই। আরফান জবাব দিল না। তার কপাল কুঁচকে আছে। মাথায় চলছে অসংখ্য চিন্তা। তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা হলো নম্রতা। নম্রতা রাতে ভয় পায়। নিশ্চয় এই ঝড় বৃষ্টির রাতে ভয়ে সিটিয়ে আছে সে। মেয়েটা ভীষণ জেদি। ভয় পাবে তবু নিচে নামবে না। মায়ের কাছে বসবে না। ভয় নিয়েই আরফানের জন্য অপেক্ষা করবে। আরফান পৌঁছানোর পর ইচ্ছে মতো রাগ দেখিয়ে মায়ের কাছে ঘুমোতে যাবে। নম্রতা কোথায় ঘুমাচ্ছে তা নিয়ে আরফানের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তার আসল মাথা ব্যথাটা নিজের ঘুম নিয়ে। বিয়ের পর ভীষণ বাজে একটা অভ্যাস হয়েছে তার। নম্রতা আশেপাশে না থাকলে ঘুম হয় না। হাঁসফাঁস লাগে। মন ছটফট করে। সকাল হতেই মাথা ভার। মেজাজ খারাপ। প্রচণ্ড হ্যাডেক। বিগত 2 বছরে সমস্যাটা তরতর করে বাড়ছে। এই নিয়ে বিয়ের 6 মাসের মাথায় বাজে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিল আরফান। নম্রতা তখন বাবার বাড়ি থাকছে। আরফান প্রথম রাত ঠিকঠাক কাটালো। দ্বিতীয় রাতে নম্রতার সাথে চাপা রাগ দেখালো। তৃতীয় দিনে রাত 2টোর সময় পৌঁছে গেল শ্বশুর বাড়ি। নুরুল সাহেব হতবাক হয়ে চেয়ে রইলেন। মেহরুমাও বিস্মিত। বাড়ির জামাই মাঝরাতে বউ নিতে চলে এসেছে, কি আশ্চর্য। আরফান লজ্জায় মাথা তুলতে পারছে না। এদিকে নম্রতার হাসি থামে না। আরফানের সে কি রাগ। আরফানের হঠাৎ মন খারাপ হয়ে গেল। আজও নিশ্চয় ভয়ানক রেগে আছে নম্রতা। গটগট করে মায়ের কাছে চলে যাবে আবার। উফ, যন্ত্রণা। আরফান দীর্ঘশ্বাস ফেলল। অশান্ত মনটা ভীষণ চঞ্চল হয়ে বিড়বিড় করল, প্রিয় অর্ধাঙ্গিনী, তোমাকে ছাড়া ঘুমটা আমার অসম্ভব, টু দি পাওয়ার ইনফিনিটি। আরফান যখন ভেজা জবজবে শরীরে বাড়ি পৌঁছালো তখন প্রায় 1টা বাজে। ছাদের পটাতনে টলটলে বৃষ্টির পানি। ঝড়ের তালে তালে অল্প অল্প ঢেউ। অন্ধকার ছাদে নূরের মতো আলো ছড়াচ্ছে অসংখ্য বেলিফুল। বৃষ্টিকন্যার আদর পেয়েই লজ্জাবতী কিশোরীর মতো কেঁপে কেঁপে উঠছে কচি পাতা। ঝমঝমে নিরন্তর বৃষ্টিতে ভেসে যাচ্ছে ঘরের চালা। ভীষণ অন্ধকারে এক টুকরো হলদে আলো ছড়াচ্ছে দেয়ালে টাঙানো হারিকেন। আরফান ছাদের দরজায় গিয়ে দাঁড়ালো। মুগ্ধ দৃষ্টিজোড়া গিয়ে পড়ল বারান্দার দ্বারে। বারান্দার দ্বার ঘেঁষে উদাসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নম্রতা। হারিকেনের হলদে আলো এসে পড়ছে তার ডান গালে, অগোছালো শাড়ির ভাঁজে ভাঁজে। আরফানের শরীর শিরশির করে উঠল। বৃষ্টিতে গা ভাসিয়ে দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল বারান্দার দিকে। নম্রতা আগের মতোই স্থির দাঁড়িয়ে রইল। ফিরেও তাকালো না। আরফান ভেজা জবজবে শরীর নিয়ে বারান্দায় উঠে আসতেই তীক্ষ্ণ কণ্ঠে ডেকে উঠল ডাক পাখি। কে তুমি? কে তুমি? পাজি, পাজি। আরফান হতাশ চোখে চাইল। ডাক পাখিটা আজকাল খুব বেয়াদব হচ্ছে। নম্রতা তাকে উদ্ভট উদ্ভট কথা শেখাচ্ছে। সেই কথাগুলো আরফানকে দেখামাত্রই উগরে দেওয়া হয়ে উঠেছে ডাক পাখির ভৃত্যগত দায়িত্ব। আরফান মাথাটা হালকা ঝুঁকিয়ে আলতো ফু দিল নম্রতার কানে। আরফানের চেষ্টা ব্যর্থ হল, নম্রতার সাড়া পাওয়া গেল না। আরফান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ভেজা হাত বাড়িয়ে নম্রতার কপালের চুলগুলো কানের পাশে গুজল। ভিজে যাওয়া ডাক্তারি ব্যাগটা পাশে রেখে মৃদু কণ্ঠে বলল, খুব বেশি রেগে আছেন, ম্যাডাম? নম্রতা উত্তর দিল না। ডাক পাখি কি বুঝে বরংবার একই শব্দ আওড়াতে লাগল। মন খারাপ, মন খারাপ, মন খারাপ। আরফান ভ্রু কুঁচকে তাকালো।
ডাক পাখি তার বিরক্তি ধরতে পারল বলে মনে হলো না। আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, হঠাৎ ব্যস্ত হয়ে পড়েছিলাম। রাতের ডিউটি না হলেও কাজ থাকে না বলুন। হঠাৎ ইমার্জেন্সি পড়লে তো পেশেন্ট রেখে আসা যায় না। নম্রতা উত্তর দিল না। আরফান আচমকা তার হাত টেনে নিজের দিকে ফেরাল। হালকা কাছে টেনে ভেজা হাতটা নম্রতার গালের উপর রাখল। ছোট্ট করে বলল, আমি সরি। আর হবে না। খুব বেশি ভয় পেয়েছিলেন। নম্রতা হাতটা সরিয়ে দিয়ে ঘরের দিকে পা বাড়াতেই পেছনে থেকে আঁচল টেনে ধরল আরফান। ভেজা শরীরেই দুই বাহু বাড়িয়ে জড়িয়ে ধরে বলল, এই মহারানী, কথা বলছেন না কেন? বললাম তো, আর হবে না। ব্যারিস্টার সাহেবের মেয়েকে অন্তরের অন্তঃস্থল থেকে সরি জানাচ্ছে এই মাসুম, নিরাপরাধ ডাক্তার। এবারের মতো ক্ষমা করুন প্লিজ। নম্রতার মন গলল না। আরফানের শক্ত বাঁধন ছাড়িয়ে চুপচাপ ঘরে ঢুকে গেল সে। আরফান খুব ভালো করেই জানে, আজ ঘরে থাকবে না। দেরি করার শাস্তি স্বরূপ ছাতা হাতে সুরসুর করে শাশুড়ির ঘরে বিছানা পাতবে। আরফান দ্রুত ভাবার চেষ্টা করল। নম্রতা ছাতা হাতে বেরিয়ে দেখল, আরফান নেই। বারান্দা পেরিয়ে ছাদে এসে দাঁড়ালো। অন্ধকারেই আশেপাশে চোখ বুলাল। কোথায় গেল আরফান? নম্রতাকে চমকে দিয়ে আচমকাই পেছনে থেকে পাজাকোলে তুলল আরফান। নম্রতার হাতের ছাতা সরে গেল। ঝমঝমে বৃষ্টিতে ভিজে গেল সারা গা। নম্রতা চোখমুখ কুঁচকে চেঁচিয়ে উঠল, আরেহ, কি করছেন? নামান। ভিজে গেলাম। আরফান নম্রতাকে কোলে নিয়েই দুই একটা চক্কর দিল ছাদে। ছোপ করে উঠল জমে থাকা জল। নম্রতা বেকায়দায় পড়ে ছাতা ফেলে দুই হাতে গলা জড়িয়ে ধরল। বৃষ্টির দাপটে চোখ দুটো ছোট ছোট করে বলল, কি হচ্ছে? আরফান আচমকা চুমু খেল নম্রতার ঠোঁটে। নম্রতা অবাক চোখে চেয়ে রইল। এলোমেলো হয়ে গেল চিন্তা। আরফান ঠোঁট টিপে হাসল। দ্বিতীয় চুমুটা দিয়ে ফিসফিস করে বলল, আপনার জন্য টানা 1.5 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি ম্যাডাম। এত সহজে ছেড়ে দেব ভাবলেন কি করে? আজ সারারাত বর্ষণ চলবে। সহ্য করার দায় আপনার। নম্রতা কয়েক সেকেন্ড চুপ থেকে হাত পা ছুড়াছুড়ি জুড়ে দিল। দুই একটা শক্ত ধাক্কা লাগলো আরফানের বুকে। তার বিদ্রোহী মন এত সহজে হার মানবে? কিছুতেই না। নম্রতার বাচ্চামতে হেসে ফেলল আরফান। নম্রতাকে নামিয়ে দিয়ে বিদ্রোহী হাত দুটোকে এক হাতে পিছুমোড়া করে চেপে ধরল আরফান। ভ্রু নাচিয়ে বলল, এত লাফালাফি করে লাভ নেই সুন্দরী। আপনাকে বাঁচানোর জন্য কোনো রাজকুমার ছুটে আসবে না। তার থেকে বরং রাজদ্রোহীকেই মেনে নিন। রাজদ্রোহীও কম সুদর্শন নয় মহারানী। একটা সুযোগ অন্তত দিন। কথাটা বলে হাসল আরফান। নম্রতা ভাব নিয়ে বলল, এত সহজ? মহারানীকে মুক্ত করে তো দেখুন। রাজদ্রোহীর গর্দান যাবে। আরফান উত্তর দিল না। নম্রতার ভেজা জবজবে চুলগুলোতে আঙ্গুল বুলাল। চুলগুলো খুব মনোযোগ দিয়ে গোছাল। দুই আঙ্গুলের ডগা দিয়ে পাশের গাছ থেকে দুটো বেলিফুল তুলে এনে খুব যত্ন করে গুজে দিল নম্রতার কানের পাশে। আরও কিছু ফুল ছিঁড়ে নিয়ে আলতো চুমুক খেল নম্রতার কপালে। নম্রতার হাত দুটো মুক্ত করে ভেজা চুলে একের পর এক ফুল গুজতে লাগলো আরফান। কালো চুলগুলো শুভ্র ফুলে সাজাতে ব্যস্ত আরফানের দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল নম্রতা। অসম্ভব সুন্দর চোখ দুটোর কুঞ্চন প্রসারণে বিমোহিত হল দৃষ্টি। রাগ, অভিমান ধুয়ে গেল। অন্যরকম অনুভূতিতে ধুকপুক করে উঠল বুক। প্রেয়সীকে মন মতো সাজিয়ে নিয়ে চোখ তুলে তাকালো আরফান। মিষ্টি হেসে চুমু খেল প্রিয়তমার চোখে। নম্রতা চোখ বজল। ছাড়া পেয়েও নম্রতাকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে বাঁকা হাসল আরফান। শিকারবশ মেনেছে বুঝতে পেরে, ঘাড় নুয়ে ফিসফিস করে বলল, মুক্ত করেছি। গর্দান নিবেন না, মহারানী। নম্রতা এক পলক চেয়েই মাথা নিচু করল। ভীষণ লাজুক মুখটি তুলে বলল, উহু, মহারানী গর্দান নয়, বর্ষণ চাই। আরফানের হাসি বিস্তৃত হল। ভেজা, শীতল হাত দুটো নম্রতার মসৃণ কোমরের উপর রাখল। নম্রতাকে কাছে টেনে নিতে নিতে আষাঢ়ে আকাশের দিকে চাইল। পরমুহূর্তেই চোখ ফিরিয়ে চোখ রাখল প্রিয়তমার চোখে। ফিসফিসিয়ে বলল, প্রেমময় বর্ষণ এত সুন্দর কেন শ্যামলতা? ঘড়িতে 10টা বাজে। আরফান বিছানা ছেড়েছে প্রায় ঘণ্টাখানেক হলো। অথচ নম্রতার খবর নেই। সারা বিছানা জুড়ে এলোমেলো ঘুমোচ্ছে। আরফান হাসপাতালের জন্য তৈরি হয়ে নম্রতার মাথার কাছে বসল। কয়েক সেকেন্ড চুপচাপ চেয়ে থেকে কাঁথা টেনে ঢেকে দিল নিরাবরণ গা।
আরফান মাথা নুয়ে জুতো পরতে পরতে নরম কণ্ঠে ডাকল, নম্রতা, নম্রতা উঠুন, বেলা হয়েছে, মা নিচে অপেক্ষা করছে। নম্রতার সাড়া নেই। আরফান আবার ডাকতেই নড়ে চড়ে উঠল নম্রতা। ঘুম ঘুম কণ্ঠে বলল, আরেকটু ঘুমাবো প্লিজ। আপনার অফিস 9টায়, এখন 10টা বাজছে, চাকরি থাকবে। নম্রতা চোখ পিটপিট করে তাকালো। আলস্য নিয়ে উঠে বসে মৃদু হাসল। আরফানের জুতো পরা শেষ। নম্রতার মুখোমুখি পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছে ততক্ষণে। নম্রতার দিকে কিছুক্ষণ নিঃশব্দে চেয়ে থেকে মৃদু গলা খাকারি দিল আরফান। দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবারও চাইল। ভ্রু নাচিয়ে বলল, ব্যাপার কি? ব্যাপার ভয়াবহ। ভাবছি চাকরিটা ছেড়ে দেব। চাকরি বাকরি ভালো লাগছে না। 2 বছর চাকরি করে শখ মিটে গিয়েছে। ভাবছি কিছুদিন বরের টাকায় খাবো। চলবে না। আরফান হেসে ফেলল। বিছানার পাশ থেকে সরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। টাই ঠিক করতে করতে নম্রতার দিকে তাকালো। হঠাৎ এমন সিদ্ধান্ত! নম্রতা আবারও হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কাঁথায় নাকমুখ ঢেকে আবারও উকি দিল বাইরে। ঠোঁট উল্টে অলস ভঙ্গিতে বলল, আপনি ট্রিপিক্যাল হাজবেন্ড হলে জেদ ধরে চাকরি বাকরি করা যেত। মাও ট্রিপিক্যাল না, তাই চাকরি করে মজা পাচ্ছি না। তার থেকে বরং ঘুমাই। গুড ফর হেলথ। কথাটা বলেই চোখ বন্ধ করে ফেলল নম্রতা। আরফানটাই চুল ঠিক করতে করতে আবারও নম্রতার দিকে তাকালো। বেরিয়ে যাওয়ার আগে মাথা নুয়ে নম্রতার কপালে হালকা চুমু দিতেই চোখ মেলে হেসে ফেলল নম্রতা। আরফান নম্রতার ডান গালে আলতো স্পর্শ করে বলল, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে তারপর ঘুমন। বেশিক্ষণ বিছানায় থাকবেন না। 10:30টার আগে খাবার খাওয়া চাই। আমি ঠিক 11টায় ফোন দেব। আসছি। আল্লাহ হাফেজ। নম্রতা মিষ্টি করে হাসল। আরফান বেরিয়ে যেতেই কাঁথায় চোখমুখ ঢেকে ঘুমানোর প্রস্তুতি নিল সে। ঘুম হলো না। ঘুম ঘুম পাচ্ছে অথচ ঘুম আসছে না। মহা বিপদ। নম্রতা এপাশ ওপাশ করতে করতেই হঠাৎ লাফিয়ে উঠে বসল। হুট করে মনে পড়ে গেল ডাকপিয়নের কথা। আরফান নিশ্চয় চিঠি রেখেছে আজও। নম্রতার ঘুম ছুটে গেল। আরফানের চিঠি পড়ার লোভে দৌড়ে বিছানা ছাড়ল। আচ্ছা, কি থাকতে পারে চিঠিতে? শ্যামলতা। ঘড়িতে এখন 2:20 তীব্র ঠান্ডার রাত। রুম হিটারের বদৌলতে কুকড়ে যাওয়া থেকে বেঁচে আছি কোনো রকম। বাইরে সন্ধে থেকেই ভয়াবহ তুষারপাত। আলী আর এলিক্স কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। আমি ঘুমোতে পারছি না। চোখ বোজলেই রাজ্যের সব কষ্টগুলো চেপে ধরছে বুক। শান্তি পাচ্ছি না। ভয় করছে। ভীষণ ভয়। তোমার সাথে যোগাযোগ বিচ্ছিন্নতার আজ 760তম দিন। তোমার নামে 304 নাম্বার চিঠিটা লিখতে বসে বুঝতে পারছি তোমাকে ছাড়া আসলে আমার চলবে না। এই যে চিঠি পাওয়ার পরও একটা বার আমায় ফোন করার প্রয়োজন বোধ করলে না, এই অভিমানটা আমি ধরে রাখতে পারছি না। পুরুষিত সব ইগো পাশে রেখে বারবারই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তুমি কি সত্যিই ভুলে গেলে আমায় শ্যামলতা? তাহলে আমি কেন পারছি না? আমার খুব একা লাগছে আজ। এই বিশাল পৃথিবীতে বড্ড অসহায় একজন। মাসখানেক হলো বাবা মারা গিয়েছেন। মা যখন ফোন দিয়ে বলল, আমি বিশ্বাস করতে পারিনি। ভিডিও কলে বাবার সাদা কাপড়ে মোড়া সেই প্রতিচ্ছবিটা এখনো চোখে ভাসে। গায়ে কাটা দেয়। আমার বাবাটা কত অভাগা দেখ। শেষ সময়ে এসে 2 ছেলের কারো কাঁধেই ভর ছাড়তে পারলেন না। বাবা আমাকে অসংখ্যবার কাঁধে উঠালেও আমি বাবাকে কাঁধে উঠাতে পারলাম না। এই কষ্টটা যে কিছুতেই ভুলে যাওয়া যাচ্ছে না, শ্যামলতা। এই ভিনদেশটাকে হঠাৎ ভীষণ বিষাক্ত ঠেকেছে। অসহ্য ঠেকেছে সব। বারবার মনে হচ্ছে, সব ছেড়ে ছুড়ে দেশে পাড়ি জমায় আবার। সেই দেশটাতে, যেখানে অপেক্ষায় আছে আমার অসহায় মা, অবুঝ নিদু আর তুমি। এলিক্সের ধারণা আমার এই চিঠি লেখা, অপেক্ষা এসব ভীষণ পাগলামো আলাপ। তবে আলীর মতো ভিন্ন। সে তোমায় কি নামে ডাকে জানো? সে তোমায় বলে ম্যাজিক অ্যাঞ্জেল। তার ধারণা তুমি আমার মন ভালো করার ম্যাজিক। এই দীর্ঘ অপেক্ষার পর হুট করে একদিন ফিরে এসে আমার সব মন খারাপ ভাসিয়ে দেবার অভাবনীয় ম্যাজিক হবে তুমি। এই নিয়ে এলিক্সার আলীর মাঝে সে কি তর্ক? আচ্ছা। এলিক্সার আলীর পরিচয়টা এর আগে দিয়েছিলাম তোমায়। আমি ঠিক মনে করতে পারছি না। এলিক্স আলী আমার ভিনদেশী বন্ধু। এখানে এসেই পরিচয়। এলিক্স আমেরিকান আর আলী তুর্কিশ যুবক। দুজনেই বন্ধু হিসেবে দুর্দান্ত। এটুকু পরে থামল নম্রতা।
আরফান ইউএস থাকাকালীন তার জন্য লেখা পুরাতন চিঠিগুলো পড়তে বরাবরই ভালো লাগে নম্রতার। মনে পড়ে যায় হাজারো স্মৃতি। কিন্তু আজ ভালো লাগছে না। হঠাৎ করেই ভীষণ মন খারাপ লাগছে। আজকাল ভীষণ মুড সুইং হচ্ছে। কখনো অযথায় ফুরফুরে লাগছে, কখনো বা অযথায় কেঁদে কেটে চোখ ভাসাতে ইচ্ছে করছে। নম্রতা চিঠি হাতে বারান্দার দোলনায় ঠাই বসে রইল। বর্ষার শিরশিরে বাতাসে শীত শীত লাগছে। রাতভর বৃষ্টি হওয়ায় ঝকঝক করছে চারপাশ। নম্রতা আশপাশে চেয়ে আবারও কোলের উপর রাখা চিঠির দিকে তাকালো। চিঠির পাতায় শূন্য দৃষ্টিতে চেয়ে থম ধরে বসে রইল কিছুক্ষণ। চোখ তুলে পাশে ঝুলানো ডাক পাখির খাঁচার দিকে চেয়ে বলল, আমার ভীষণ মন খারাপ লাগছে ডাক পাখি। তুই জানিস, প্রচণ্ড মন খারাপ হলে কি করতে হয়? প্রচণ্ড মন খারাপ হলে কেঁদে ফেলতে হয়। তুই আমাকে কেঁদে ফেলার মতো কোনো কষ্ট মনে করিয়ে দিতে পারবি? ডাক পাখি নম্রতার কথা বুঝল কি বুঝল না বুঝা গেল না। সে স্বভাবসুলভ তীক্ষ্ণ কণ্ঠে চেঁচাতে লাগল, মন খারাপ, মন খারাপ, মন খারাপ। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ করেই চোখ দুটো টলমল করে উঠল তার। সেদিন নীরার খবরটা শুনেই থমকে গিয়েছিল নম্রতা। এত বড় দুর্ঘটনা, শহর ছেড়ে যাওয়ার মতো এত বড় ঘটনা তাকে জানানো হয়নি বলে মন খারাপ হলো। তার থেকেও মন খারাপ হলো নীরার বাচ্চাটির জন্য। বাচ্চাটি কি তাদের এই মানবিমানের প্রগাঢ়তায় অভিমান করেই পৃথিবীতে আসার সিদ্ধান্ত পাল্টাল? নম্রতা বাড়ি ফিরে সারাটা দিন ফোন হাতে বসেছিল সেদিন। বারবার ডায়াল করতে নিয়েও ডায়াল করা হয়ে ওঠেনি। ফোন দিয়ে কি বলবে সে? এত বড় দুর্ঘটনার এতদিন পর কি খবর নিবে নীরার? নীরা যদি ফট করে বলে ফেলে, বাচ্চাটা তো নষ্ট হয়েছে, এবার খুশি হয়েছিস, তবে কি সহ্য করতে পারত নম্রতা? সেদিন রাতে ঘুম হলো না নম্রতার। ডাক পাখির খাঁচাটা কোলে নিয়ে বারান্দার দোলনাটাতেই বসে রইল সারা রাত। তারপর কিভাবে কিভাবে যেন কেটে গেল প্রায় তিনটি বছর। হাজারো অস্বস্তি, অনিশ্চয়তার বেড়াজালে পরিচিত নাম্বারটিতে আর ডায়াল করা হয়ে উঠল না। নিরুদ্দেশ নাদিমকেও আর ফিরে পাওয়া হলো না। কোথায় হারিয়ে গেল ছেলেটা? নাদিম হারিয়ে যাওয়ার পর বেশ কিছুদিন বেশ ভালোই যোগাযোগ রেখেছিল রঞ্জন। ওখানে থেকেই চেষ্টা করেছিল, চেষ্টা সফল হলো না। নাদিমকে খুঁজে পাওয়া গেল না। নম্রতা তখনই অবাক হয়ে খেয়াল করল, নাদিমের দাদাবাড়ি বা আত্মীয় স্বজন সম্পর্কে বিন্দুমাত্র তথ্য তারা জানে না। অন্তুর বিয়ের সময় বড় মামা নামে কারো কথা শুনেছিল, কিন্তু সেই বড় মামার বসতি সম্পর্কেও কোনো রকম সন্ধান তারা জানে না। রঞ্জনের ধারণা ময়মনসিংহের কোথাও হবে। কিন্তু ময়মনসিংহ তো ছোট শহর নয়। অতবর বিভাগ থেকে নির্দিষ্ট একটা মানুষকে খুঁজে পাওয়া আদৌ সম্ভব? তার ওপর নাদিম সত্যিই সেখানে আছে কিনা তারই তো কোনো নিশ্চয়তা নেই। কিসের ভিত্তিতে খুঁজে বেড়াবে তারা? নাদিমের মুখে শুধু একজনের কথাই শোনা যেত। সে হলো নাদিমের বোন। নাদিম কথার ফাঁকে মাঝে মাঝে বলতো, তার একটা বোন আছে। কিন্তু সেই বোনের নামধাম ঠিকানা কিছুই বলতে শুনেনি তারা। বোনটা আদৌ বেঁচে আছে কিনা কে জানে। নাদিম নিখোঁজ হওয়ার দ্বিতীয় দিন মৌসির কাছেও খোঁজ নিয়েছিল অন্তু। মৌসি অবাক চোখে চেয়েছিল। হঠাৎ ডুকরে কেঁদে উঠেছিল, কিন্তু কোনো খোঁজ দিতে পারেনি। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে বারান্দার লতানো গাছে হাত বুলাল। ভেজা পাতার স্পর্শ পেতেই টপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। দোলনায় মাথা ঠেকিয়ে উদাস চোখে চেয়ে রইল মেঘাচ্ছন্ন আকাশে। নম্রতা জানে নাদিমকে খুঁজে পাওয়া যাবে না। নিজ ইচ্ছেই হারিয়ে যাওয়া মানুষকে কখনো খুঁজে পাওয়া যায় না। তোমার শরীর খারাপ, আম্মু? বারান্দার দরজা থেকে শাশুড়ি মায়ের কণ্ঠ ভেসে আসতেই সোজা হয়ে বসল নম্রতা। ঠোঁটে হাসি টেনে নিয়ে বলল, না মা, মাত্র বিছানা ছাড়লাম। মাথাটা একটু ভার ভার লাগছিল, এই যা। তেমন কিছু নয়, পাশে বসো। ভদ্রমহিলা মৃদু হাসলেন। দোলনায় নম্রতার পাশে বসতে বসতে বললেন, অফিস নেই আজ? নাস্তাও করনি এখনো? নিষ্প্রভ ফোন দিলে কিন্তু আমি একদম মিথ্যা বলতে পারবো না। নম্রতা হাসল। শাশুড়ি মাকে দুহাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, অফিস আপাতত বাদ। ভাবছি রান্নাঘরে তোমার অ্যাসিস্ট্যান্ট হব আজ। মা, আজ তোমার পছন্দের খাবারগুলো রান্না করলে কেমন হয়? ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, আমার পছন্দের খাবার কেন? নম্রতা হেসে বলল, কারণ তুমি মা। ভদ্রমহিলা হেসে ফেললেন। নম্রতা হঠাৎ গম্ভীর কণ্ঠে বলল, শুনো মা,
তুমি কিন্তু নিদ্রা আপুর কাছে যাওয়ার চিন্তাও করবে না। তুমি ওখানে গেলেই নিদ্রা আপু তোমাকে 4-5 মাসের জন্য রেখে দেয়। এসব কি? আমি তোমাকে যেতে টেতে দিচ্ছি না, ব্যাস। তার থেকে বরং নিদ্রা আপুকে চলে আসতে বলো। আমি তাকে তার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াব। আমি অলরেডি অনেকগুলো রান্না শিখে ফেলেছি। নিদ্রা আপুর সবচেয়ে প্রিয় খাবার কিমা, সরিষা ইলিশ, ঝাল ঝাল কলিজা ভুনা, ছোট মাছ ভাজি। নম্রতা গল্প করতে করতেই দোলনায় পা তুলে বসল। খুব উচ্ছ্বসিত কণ্ঠে বলল, সরিষা ইলিশ। নীরা খুব ভালো সরিষা ইলিশ করতে পারত। ওর লাইফেও একটাই খাবার ঠিকঠাক রান্না করতে পারত, সেটা হলো সরিষা ইলিশ। একবার কি হলো জানো? নীরা বাড়ি থেকে ফেরার সময় বাটি ভর্তি সরিষা ইলিশ রান্না করে আনলো। জীবনের প্রথম রান্না করেছে, প্রচণ্ড উচ্ছ্বসিত। আমরা ক্যাফেটেরিয়াতে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দৌড়ে এসে বাটিটা বের করতে করতে বলল, জানিস আজ আমি কি এনেছি? নীরার কথা শেষ হওয়ার আগেই হাতের বাটি উধাও। আমি আর ছোঁয়া অবাক হয়ে চেয়ে আছি। নিরীহ বাটিটা নাদিমের হাত থেকে টানাহেঁচড়া করতে করতে চলে গেল অন্তুর দখলে। অন্তুর হাত থেকে রঞ্জন। আমি আর ছোঁয়াই বা বসে থাকবো কেন? লেগে পড়লাম ভয়াবহ যুদ্ধে। সবার টানাহেঁচড়াতে তরকারির বাটি উল্টে সাধের সরিষা ইলিশ গিয়ে পড়ল মাটিতে। নীরার সে কি রাগ! অন্তু, নাদিম, রঞ্জনকে পুরো ভার্সিটি দৌড় করিয়েছিল সেদিন। এটুকু বলেই খিলখিল করে হেসে ফেলল নম্রতা। ভদ্রমহিলা মৃদু হেসে বলল, নীরা ক্যায়, তোমার বন্ধু বুঝি? হঠাৎ হাসি মিয়ে গেল নম্রতার। চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বেস্ট ফ্রেন্ড। কথাটা বলেই চুপ করে রইল নম্রতা। শাশুড়ি মা সরল মনে প্রশ্ন করলেন, তোমার বিয়েতে এসেছিল, আমার সাথে পরিচয় করিয়ে দাওনি তো? এখন কোথায় ওরা? একদিন নিয়ে এসো বাসায়। নীরার হাতে সরিষা ইলিশ খাবো। নম্রতা নিরুত্তর চেয়ে রইল শাশুড়ি মায়ের মুখে। বুকের ভেতর চাপা পড়ল তপ্ত দীর্ঘশ্বাস। পৃথিবীর নিষ্ঠুরতম নিয়মগুলোর একটি হলো হারিয়ে যাওয়া। আলো হারিয়ে যায় অন্ধকার রাতে। বর্তমান হারিয়ে যায় অতীতে। অতীত হারিয়ে যায় প্রগাঢ় কোনো অতীতে। মানুষ হারিয়ে যায় সময়ের বেড়াজালে। কিন্তু বন্ধুত্ব হারায় না। জীবনের প্রতিটি পর্যায়ে সুন্দর স্মৃতি হয় হঠাৎ চারা দিয়ে উঠে মনে। প্রকাশ করে নিজের প্রগাঢ় অস্তিত্বের। মায়ার সুতো টেনে ধরে কাতর কণ্ঠে বলে, তোমরা আমাকে হারাতে দিয়েছ, মলিন হতে দিয়েছ। অথচ আমি এখনো যৌবনে ছুটছি। তোমার স্মৃতির পাতায় হাস্যোজ্জ্বল যৌবন হয়েই ফুটে রয়েছি আজীবন। বৃষ্টিহীন চমৎকার রাত। ছাদ জুড়ে হালকা ঝিরিঝিরে বাতাস। আরফান অযথায় তাড়াতাড়ি বাড়ি ফিরল আজ। বারান্দায় দাঁড়াতেই ডাক পাখির স্বভাবসুলভ ডাক কানে এলো। কিন্তু নম্রতার সাড়া পাওয়া গেল না। আরফানের কুঞ্চিত চোখ প্রথমেই গিয়ে পড়ল ডাকপিয়নের গায়ে। ডাকপিয়নের উপর তাজা বেলি ফুলের মালা। আরফান বুঝল চিঠির নিমন্ত্রণ। হাতের ব্যাগটা দোলনার উপর রেখে ডাকপিয়ন থেকে উদ্ধার করে আনলো নীল রঙের মোটা খাম। খামটা খুলতেই বেরিয়ে এলো আরও একটি খাম। আরফান ভ্রু কুঁচকাল। দ্বিতীয় খাম থেকেও একই রকম খাম বেরিয়ে আসতেই ব্যাপারটাকে নম্রতার বাচ্চামো বলে ধরে নিল আরফান। খুব অবহেলা ভরেই চতুর্থ খামটা খুলতেই চমকে উঠল সে। মসৃণ হয়ে গেল কুঞ্চিত ভ্রু। বিস্ময় হতবাক হয়ে চেয়ে রইল হাতে থাকা খামটির ভেতর। এমন সময় নূপুর বাজল। মলিন অথচ স্নিগ্ধ চেহারার নম্রতা এসে দাঁড়ালো দরজা জুড়ে। আরফান বাকরুদ্ধ চোখে চেয়ে থেকে আবারও খামের দিকে তাকালো। খামের ভেতরে থাকা প্রেগন্যান্সি স্ট্রিপে জ্বলজ্বল করছে পাশাপাশি রঙিন দুটো লাইন। আরফানের শরীর কাঁপছে। খামটা আলতো হাতে ডাকবাক্সের উপর রেখে দোলনায় বসে পড়ল আরফান। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলল, সত্যি? নম্রতা হাসছে। ডাকপিয়নের উপর থাকা বেলিফুলের মালাটা হাতে জোড়াতে জোড়াতে মজা করে বলল, আমায় কি দিবেন বলুন? বিয়ের রাতের উপহারও কিন্তু নেওয়া হয়নি এখনো। ডাবল উপহার চাই এবার। আরফান হাসল। দোলনা থেকে উঠে নম্রতার সামনে এসে দাঁড়ালো। হাতে পা এখনো মৃদু কাঁপছে তার। অতিরিক্ত আনন্দে দিশেহারা হয়ে ন্যূনতম আনন্দটুকু প্রকাশ করা যাচ্ছে না। নম্রতাকে পৃথিবীর সকল সুখ, আনন্দটুকু উপহার দিতে ইচ্ছে করছে হঠাৎ। আরফান ডান হাতটা নম্রতার মাথায় রেখে নরম কণ্ঠে বলল, কি চান? নম্রতা ছলছল চোখে তাকালো। আনন্দসিক্ত কণ্ঠে বলল, চিরকুট। নীল চিরকুট। এমন একটি চিরকুট যে চিরকুটে জীবনের সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবিগুলো থাকবে।
থাকবে আমার খুশি। যে চিরকুট পেয়ে হাসি আনন্দ গুলিয়ে ফেলে হাউমাউ করে কাঁদো। সুখ সুখ ব্যথা নিয়ে দুঃখ বিলাস করব। হবে, হবে কি এমন চিঠি? রাতের কালচে আধার শুষে নিয়েছে সন্ধ্যা। রাস্তার পাশে জ্বলে উঠেছে হলদে ল্যাম্পপোস্ট। আগ্রাবাদের ছোট্ট একটি ফ্ল্যাটে টাটা করে বাজছে বাচ্চার কান্নার আওয়াজ। নীরা স্থির দাঁড়িয়ে আছে। মন মেজাজ চূড়ান্ত খারাপ। ফ্লোরের মাঝামাঝি ছড়িয়ে ছিটিয়ে আছে কাপের ভাঙা টুকরো আর দুধ। তার পাশেই মহা আনন্দে হাত পা ছুড়াছুড়ি করছে 1.5 বছরের পুত্র আরশ। হাত পায়ে দুধ মেখে বিশ্রী অবস্থা। রাগে সারা শরীর জ্বালা করছে নীরার। ছেলেকে তুলে শক্ত দুটো চড় বসাতে ইচ্ছে করছে। নীরা দীর্ঘশ্বাস ফেলে 2 পা এগিয়ে যেতেই লাফালাফি ছুরোছুরি বেড়ে গেল তার। মাকে কাছে আসতে দেখেই পিছুতে পিছুতে সোফার নিচে ঢুকে যাওয়ার জোগাড়। কিছুতেই মায়ের হাতে ধরা দেওয়া যাবে না। নীরা হাত বাড়াতেই ছেলের তত্ত্বাদ্রামও বেড়ে গেল আরো। তত্ত্বাদ্রামর ফলাফল স্বরূপ সোফায় মাথা লেগে ব্যথা পাওয়াও হয়ে গেল ইনস্ট্যান্ট। নীরা অবাক হয়ে খেয়াল করল ছেলে তার একটুও বিচলিত হচ্ছে না। এতটুকু ব্যথা পেয়েও আগের মতোই চিৎপটাং শুয়ে আছে। তার এক জেদ, মায়ের কোলে সে উঠবে না। ততক্ষণে মাথা ফুলে ঢোল। নীরা রাগ ধরে রাখতে না পেরে শটান এক চড় বসিয়ে দিল ছেলের গালে। এবার তারস্বরে চেঁচিয়ে উঠল আরশ। কান্নার দাপটে হৃষ্টপুষ্ট মুখটা লাল হয়ে গিয়েছে তার। নীরা তাকে জোরপূর্বক কোলে নিতেই কান্নার আওয়াজ বাড়িয়ে দিল আরশ। হাতের কাছে টেলিভিশনের রিমোট পেয়ে তাই ছুঁড়ে মারল মেঝেতে। নীরা শান্ত চোখে রিমোটটাকে টুকরো হতে দেখল। ছেলের জেদি মুখের দিকে চেয়ে আরেকটা চর বসাল গালে। ছেলেটা ঠিক বাবার মতো হয়েছে। গায়ের রং থেকে শুরু করে রাগ, জেদ সবকিছুতেই অন্তুর দুর্দান্ত নকল। এতটুকুন বয়সেই রাগ হলে মাথা ঠিক থাকে না তার। হাতের কাছে জাপায় ছুঁড়ে ফেলে। ফ্লোরে গড়াগড়ির সাথে ভয়াবহ কান্না। বাবার মতো এক হিসেব, চাই মানে চাই। নিষেধ করলেই মাথা নষ্ট। অন্তু ফিরল রাত 10টায়। ছেলে এখনো কাঁদছে। কান্নার দাপটে চোখ মুখ খিচে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ছেলের এমন অবস্থায় আতঙ্কিত নীরাও ফুঁপিয়ে উঠছে বারবার। বাসায় ফিরে বউ, বাচ্চার এই অবস্থা দেখে বিস্মিত হলো না অন্তু। সপ্তাহে অন্তত 2-1 বার ছেলের এই জেদের মুখোমুখি হতে হয় তাকে। অন্তু অফিস ব্যাগটা রেখে ছেলের সামনে যেতেই 2 হাত বাড়িয়ে দিল আরশ। দীর্ঘ সময়ের কান্নাকাটিতে ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে বেচারা। ঘন ঘন হেঁচকি উঠায় নিঃশ্বাস নিতে পারছে না। অন্তু ছেলেকে 2 হাতে বুকে চেপে ধরতেই ধীরে ধীরে নেতিয়ে পড়ল আরশ। ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে বাবার গলা জড়িয়ে ধরে চুপ হয়ে গেল। বাইরের পোশাক পরেই ছেলেকে নিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করল অন্তু। ক্লান্ত ছেলে ঘুমিয়ে পড়তেই ভয়াবহ রাগ প্রকাশ পেল তার। আরশের কোমল গালে আঙ্গুলের ছাপ দেখে নীরার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। একটা থাপ্পড় দিয়ে চাপার দাঁত ফেলে দেব। তুই আবারও ওকে মেরেছিস। কথায় কথায় গায়ে হাত তোলার স্বভাব যায়নি এখনো। একটু জেদ ধরলেই মারতে হবে। এই তুই ব্যাগ গোছা। তোকে আজকেই বাপের বাড়ি দিয়ে আসবো। আমার ছেলের আশেপাশে থাকার দরকার তো নেই। এতটুকু বাচ্চাকে কেউ মারে? ইচ্ছে তো করছে। নীরা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঘুমন্ত ছেলের মুখের দিকে চেয়ে দুনিয়া ভেঙে কান্না আসছে তার। ছেলেটা সন্ধ্যা থেকে কিচ্ছু খায়নি। একটু সহ্য করে নিলেই পারত। কি দরকার ছিল গায়ে হাত তোলার? অন্তুর রাগারাগি এখনো চলছে। ঘুমানোর আগ পর্যন্ত চলবে। নীরা এবার ফুঁসে উঠে বলল, আমাকে বকার মানে কি? ছেলের বাবার জন্যই ছেলের আজ এই দশা। রক্ত তো ওই একই। অন্তু আকাশ সময় বিস্ময় নিয়ে বলল, এখন আমার দোষ? ছেলেকে ধরে ইচ্ছে মতো পিটাও তুমি আর দোষের বেলা আমি? তা নয় তো কি? 1.5 বছরের বাচ্চা আমার। এখন অবধি কথা ফোটেনি মুখে অথচ বাবার মতো তেজ। সন্ধ্যা থেকে জেদ ধরেছে চা খাবে। ঠান্ডা হলে চলবে না, গরম চা দিতে হবে। আমি কাপে করে কুসুম গরম দুধ দিলাম। তেজের চোটে সেই কাপ উল্টে কাপ ভাঙল। দুধটুকু নষ্ট করল। রিমোট ভাঙল। এসব কার স্বভাব? অন্তু জবাব দিল না। ছেলের স্বভাব চরিত্র আসলেই তার মতো হয়েছে। কিন্তু তাতে তো অন্তুর কোনো দোষ থাকার কথা না। অন্তু নিশ্চয় ছেলেকে তার মতো হতে বলেনি। পুরো ব্যাপারটা ঘটেছে জেনেটিক্যালি। জেনেটিক বিষয়াশয়ে অন্তুকে টানার মানে কি? অন্তু কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ছেলে আমার মতো হয়েছে বলেই মারতে হবে। স্বৈরাচারী মহিলা। একটা কাপ ভেঙেছে তো কি হয়েছে? আমার কি কাপ কেনার টাকা নেই?
কাল আমি ছেলেকে 1 ডজন কাপ এনে দেব। সে যত ইচ্ছে ভাঙবে। আরাম করে বসে বাপের টাকায় কেনা কাপ ভাঙবে। ছেলের গায়ে হাত তুলবি না খবরদার। নীরা স্থির চোখে চেয়ে রইল। কোনরূপ প্রত্যুত্তর করল না। কথার পিঠে কথা বলতে গেলেই রেগে যাবে অন্তু। তারপর আবারও সেই একই কাহিনী, একই গল্প। নীরাকে চুপচাপ বেরিয়ে যেতে দেখে ভ্রু কুঁচকাল অন্তু। গলাটা খানিক উঁচিয়ে বলল, আশ্চর্য, কথা বলছিস না কেন? আমাকে মানুষ বলে মনে হয় না। নীরা উত্তর দিল না। অন্তু ফ্রেশ হয়ে খাবার খাওয়া পর্যন্ত কোনরূপ কথা বলল না নীরা। খাওয়া শেষে টেলিভিশন অন করতে গিয়েই বিপদে পড়ে গেল অন্তু। ছেলে রিমোট ভেঙে ফেলেছে। টেলিভিশন অন করা যাচ্ছে না। অন্তুর মেজাজ খারাপ লাগছে। বাসায় এত জিনিস থাকতে দেখে দেখে টেলিভিশনের রিমোটটাই ভাঙতে হলো কেন? মায়ের মতোই ষড়যন্ত্রকারী। রাত 12টার দিকে ভিডিও কলে এলো অয়ন। অন্তু যার পর নাই বিরক্ত হয়ে বলল, তোর কি আক্কেল অজ্ঞান নেই? এই মাঝরাতে কেউ ভিডিও কল দেয়? আর কয়েক মিনিট পরেই তো ঘুমিয়ে পড়তাম। অয়ন দাঁত বের করে হেসে বলল, আজকে ফুটবল ম্যাচ আছে না? ঘুমাবে কেন? নারীপু কই? আর আমাদের ছোটে উস্তাদ কোথায়? নিরাপু মানে কি? নীরা তোর আপু হবে কেন? ওই একই হলো। ভাবি, আরও সোরা কই? অন্তু বালিশে ঠেস দিয়ে বসল। ঘুমন্ত ছেলের দিকে একবার চেয়ে বলল, আরস ঘুমায়। মায়ের হাতে বিশাল মাইর খেয়েছে আজ। তোর ভাবি রান্না ঘরে। আমার সাথে তার ঝগড়ার দ্বিতীয় পর্ব চলছে। কথাটা বন্ধ। অন্তুর কথার মাঝেই ঘরে এলো নীরা। কোনোরকম কথাবার্তা না বলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসল। অন্তু নীরাকে শুনিয়ে শুনিয়ে বলল, অয়ু, ফ্রিতে একটা সাজেশন দিই, মনোযোগ দিয়ে শোন। প্রেম করতে হলে শান্তশিষ্ট কচি মেয়ে দেখে প্রেম করবি। আমার মতো ভুল করিস না। নীরা ঘাড় ফিরিয়ে তাকালো। অন্তু কথাটা মজা করে বললেও হঠাৎ মন খারাপ হয়ে গেল নীরার। চোখ টলমল করে উঠল, কান্না পাচ্ছে। অয়ন হাসছে। হাসি মুখেই বলল, আজকে ঘুম থেকে ওঠাও, একটু ওর সাথে কথা বলবো। এখন উঠালে সারা রাত জ্বালাবে। প্লিজ ভাইয়া, একটু জ্বালালে কিছু হবে না। অন্তু আরশের মুখের উপর ঝুঁকে পড়ল। ছেলের ঘুম ঘন। ঘুমুলে জাগানো মুশকিল। অন্তু বহু কসরত করে জাগিয়ে তুলতেই ঠোঁট ভেঙে কেঁদে উঠার প্রস্তুতি নিল আরশ। মুখের উপর বাবার চেহারা দেখতেই কান্না থেমে চোখ গোল গোল করে তাকালো। অন্তু একটু আদর করতেই হাত পা ছুঁড়ে খিলখিল করে হেসে উঠল আরশ। উপর নিচে 6টা দাঁত উঠেছে তার। বাবার গালের উপর কচি হাত রেখে বলল, বাবা, বাবা, হ্যাঁ বাবা, দেখো তো এটা কে? আরশ চাইল। মোবাইল স্ক্রিনে অয়নের চেহারা দেখে কয়েক সেকেন্ড চেয়ে থেকে আবারও হেসে উঠল সে। হাত বাড়িয়ে ফোন নিয়ে ঠোঁট কুঁচকে নিজস্ব ভঙ্গিতে বলল, চাচু। অয়নের চোখ মুখ আনন্দে ঝলমল করে উঠল। নীরার যখন প্রথমবার মিসক্যারেজ হলো সেদিন ভীষণ মন খারাপ হয়েছিল তার। রাতে লুকিয়ে লুকিয়ে কেঁদেছিল পর্যন্ত। বাচ্চাটার জন্য কত কিছু ভেবে রেখেছিল সে। তাদের বাসায় বাবু আসবে ভাবতেই দুর্দমনীয় আনন্দ হতো তার। এত মায়া, এত আদর কাটিয়ে হঠাৎ শুনল বাচ্চাটা আর আসবে না। হি ইজ রেড। অয়ন ভীষণ আনন্দিত কণ্ঠে বলল, আব্বু, তুমি আসবে না? দাদু আর চাচু তোমার জন্য অনেকগুলো ব্যাট বল কিনেছে। পুপু গাড়ি কিনেছে। নীরাকে আশেপাশে না দেখে বিছানা থেকে নেমে বারান্দায় উকি দিল অন্তু। বারান্দার এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে আছে নীরা। 2 হাত শুলে বিনুনি করতে ব্যস্ত। চোখ দুটো স্থির হয়ে আছে রাস্তার অন্ধকারে। অন্তু ধীর পায়ে পাশে গিয়ে দাঁড়ালো। নীরার হাতে থাকা চুল নিজের হাতে নিয়ে একটু টেনে ধরে বলল, এটা কোনো বিনুনি হলো? আমি এর থেকে ভালো পারি। আমি করে দিচ্ছি। নীরা শান্ত রাগ নিয়ে তাকালো। চুল ছাড়ানোর চেষ্টা করে বলল, লাগবে না। শান্তশিষ্ট কচি মেয়ে বিয়ে করে বিনুনি গেথে দে যা। আমি কচি নই। অন্তু বিস্ময় নিয়ে বলল, ছি, হাজবেন্ডের সাথে কেউ এভাবে কথা বলে? ডিরেক্ট তুই। বন্ধুদের মতো তুই তোকারি না করে একটু বউ বউ ভাব নিয়ে কথা বললে কি হয়? নীরা অবাক চোখে তাকালো। নিজে সারাদিন এভাবে কথা বলে এখন তার ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। নীরা মুখ কালো করে বলল, আমাকে বউ মানছে কে? যে যেভাবে কথা বলে তার সাথে সেভাবেই কথা বলা উচিত। আমি পারি না বলেই আজ আমার এই অবস্থা। বলে কি? আচ্ছা যা। হাজবেন্ডের মতোই কথা বলবো এবার। এটুকু বলেই হঠাৎ নীরার হাত চেপে ধরল অন্তু। আদুরে কণ্ঠে বলল, নীরু জান।
কাছে এসো, তুমি কেন কষ্ট করবে? আমি আছি না। আমি বিনুনি গেঁথে দিব। আহা, কি সুন্দর চুল! এই চুল দেখেই নিশ্চয় কবিতা লিখেছিলেন জীবনানন্দ দাশ। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে জ্যানাবিক হারাইছে দিশা। অন্তুর ঢং দেখে চোখ গরম করে তাকালো নীরা। অন্তু হেসে ফেলল। সেই হাসির দিকে চেয়েই মন ভালো হয়ে গেল নীরার। ছেলেটা এত সুন্দর করে হাসে কি করে? আরশের হাসিও সুন্দর। বাবার মতোই ঠোঁট ভেঙে হাসে সে। ছেলের হাসি দেখলেই নিজেকে পাগল পাগল লাগে নীরার। বিশ্বাসই হয় না এই মিষ্টি হাস্য ছেলেটি তার। অন্তু হাসি নিয়েই বলল, হাজবেন্ড টাইপ প্রেম আসছে না, তবে তোর জন্য বিরাট একটা সারপ্রাইজ আছে। নীরা আর চোখে তাকালো। মুখ গুমরা করে থাকার প্রাণপণ চেষ্টা করে চুপ করে রইল। অন্তু নীরার আধ বিনুনি করা চুলগুলো এলোমেলো করে দিয়ে কাছে টানল। দুই হাতে কোমর জড়িয়ে থুতনি রাখল কাঁধে। ফিসফিসিয়ে বলল, বিশ্বাস হচ্ছে না। নীরা জবাব দিল না। অন্তু ঘরে গিয়ে 2 মিনিটের মাথায় ফিরে এলো। নীরার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, স্বামীর কথা বিশ্বাস করতে শিখো সুন্দরী। নীরা অবাক চোখে খামের দিকে চেয়ে রইল। খামটা উল্টে পাল্টে দেখে বলল, এটা কি? খুলে দেখো। অন্তু মিটিমিটি হাসছে। নীরা তার মুখপানে চেয়ে থেকেই খাম খুলল। বাদামি খামের ভেতর থেকে নীল রঙা এক খাম বেরিয়ে এলো আবার। তাতে গুটি গুটি অক্ষরে লেখা নীল চিরকুট। নীরা যারপরনাই অবাক হয়ে নীল খাম খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো 6 বন্ধুর হাস্যজ্জ্বল এক ছবি। তার সাথে ছোট্ট এক চিরকুট। অভিমানী বন্ধুত্ব এবার জেদ ধরেছে। গিটার আর হাসির সুর কি এসসি, কাফেটেরিয়া আর লাইব্রেরি কোনায় গুমরে মরছে। এবার তারা মুক্ত হোক। হাসুক, বাঁচুক। ব্যস্ততা ভুলে আবার তাদের দেখা হোক। স্বাধীন পাখিদের দুয়ারে তাই নীল চিরকুটের আমন্ত্রণ। নীরা হতবিহ্বল চোখ চাইল। টলমল করে উঠল চোখ। ছোট্ট এই জীবনটাতে বহু চড়াই-উতরাই পার করতে হয়েছে তাদের। জীবনের প্রতিটি সিঁড়িতে হোঁচট খেয়ে খেয়ে জমেছে হাজারখানেক অভিমান অভিযোগ। নম্রতার সাথে কথা কাটাকাটির কিছুদিন পরই নিজের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছিল নীরার। বিভিন্ন টেনশন, মেন্টাল প্রেশার আর নম্রতাকে কি বলা যায়, এসবের চিন্তাতেই নম্রতার মুখোমুখি হওয়া হয়নি আর। তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সে। তারপরের জীবনটা ছিল ভয়াবহ। নীরার চোখ থেকে টপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। রুদ্ধ কণ্ঠে বলল, কে? অন্তু মাথা নেড়ে জানালো, জানে না। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, হঠাৎ অফিসের ঠিকানায় চিঠি এলো। একই রকম দুটো চিঠি। একটি তোর, অপরটি আমার। খামে প্রেরকের নাম, ধাম কিছু নেই। ওদের মধ্যে থেকেই কেউ হবে নিশ্চয়। আমি অফিসে ছুটির কথা বলে দিয়েছি। তুই স্কুল থেকে সপ্তাহখানেকের ছুটি নিতে পারবি না। আমরা সামনের সপ্তাহেই ঢাকা ফিরছি। খুশিতে আত্মহারা নীরা উত্তেজনায় কথা বলতে পারছে না। হাত পা মৃদু কাঁপছে। নীরা অন্তুর ডান হাতটা চেপে ধরে কাঁধে মাথা রাখল। থেমে থেমে বলল, ছুটি পাই আর না পাই, চাকরি ছুটে গেলেও পরোয়া নেই। ঢাকা আমি যাচ্ছি। এটুকু বলে থামল নীরা। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, নমু কি এখনো রেগে আছে? ও আমার সাথে কথা বলবে না? অন্তু দীর্ঘশ্বাস ফেলল। নীরাকে এক হাতে জড়িয়ে ধরে চুপ করে রইল। চোখের সামনে ভেসে উঠল একের পর এক কষ্টমাখা রাত। একদিকে অন্তুর চাকরি নেই, অন্যদিকে নীরার অসুস্থতা। তার সাথে আবার অনাগত বাচ্চার চিন্তা। বারবার ডাক্তার দেখানোর জন্য বিশাল অঙ্কের টাকাও চাই। নাদিম নিরুদ্দেশ। এত কিছুর মাঝে নম্রতার সাথে যোগাযোগ করে ওর বিয়ের আনন্দ, নতুন সংসারের আনন্দ নষ্ট করতে চায়নি অন্তু। হয়তো সুযোগটাও ছিল না। অন্তু তার যথাসাধ্য করেছিল। নীরাও সুস্থ হয়ে উঠছিল ধীরে ধীরে। তারপর হঠাৎই একদম আচমকা মিসক্যারেজ হয়ে গেল নীরার। একদিকে বাচ্চা হারানোর কষ্ট, অন্যদিকে নীরার পাগলামো। নীরা মানসিকভাবে এতটা অসুস্থ হয়ে পড়ল যে অন্তু হঠাৎ কোনো দিশা খুঁজে পাচ্ছিল না। ভীষণ অন্ধকারে একলা পথিকের মতো অসহায় লাগছিল সব। নীরাকে রূপগঞ্জ তার মায়ের কাছে রেখে এসেও স্বস্তি নেই। বারবার সুইসাইড অ্যাটেম্পের চেষ্টা করে সে। তার ধারণা এবর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছিল বলেই বাচ্চাটা এলো না। সে আর মা হতে পারবে না। তার বাচ্চা মারা যাওয়ার জন্য একমাত্র সেই দায়ী। সে সকল দিনগুলোর কথা ভাবলেও শরীর কেঁপে উঠে অন্তুর।
এমন বিভৎস দিনগুলোর মাঝে হঠাৎই এক ভালো সংবাদ এলো। নম্রতার বিয়ের দিনে দেওয়া ইন্টারভিউটা কাজে লেগে গেল। ব্যাংকের চাকরিটা হয়ে গেল। পোস্টিং হলো চট্টগ্রাম। অন্তু যেন হাঁপ ছেড়ে বাঁচল। নীরাকে এই শহর থেকে বাইরে নিয়ে যাওয়া দরকার। অন্তুর নিজেরও তখন বিষাক্ত লাগছে এই শহরের বাতাস। জয়েনিংয়ের 2 সপ্তাহ আগেই নীরাকে নিয়ে পাড়ি জমাল চট্টগ্রামের পথে। চট্টগ্রাম আসার কয়েক মাসের মাথায় আবার কনসিভ করল নীরা। আচার আচরণেও স্বাভাবিকতা এলো। চাকরির জন্য পড়াশোনা শুরু করল। বিস্ময়করভাবে প্রাইমারি স্কুলের চাকরিটা হয়েও গেল। এই বিশাল ঝড়োঝাপটার মাঝে জীবনটা এমনভাবে জড়িয়ে পড়েছিল। এতটা বিতৃষ্ণা আর কষ্টের গল্প জমে গিয়েছিল যে বাইরের পৃথিবীর দিকে তাকানোর সময় হয়নি কারো। তবে নম্রতা আর নীরার ঝামেলার ব্যাপারটা অন্তু জেনেছিল নীরার চাকরি হওয়ার পর। ততদিনে বিশাল গ্যাপ পড়ে গিয়েছে। নম্রতার সাথে যোগাযোগ হয় না অনেকদিন। এতদিন পর হঠাৎ সরি বলার জন্য ফোন দেওয়াটা ভীষণ অস্বস্তির ছিল তাদের জন্য। আজ হঠাৎ এই নীল চিরকুটের নিমন্ত্রণ তাদের জন্য বিশাল অপেক্ষার সমাপ্তি। বিশাল এক আনন্দের চাবি। আহ, কতদিন দেখা হয় না সেই ভালোবাসাগুলোর সাথে। অন্তুর বুক কাঁপছে। কষ্টের স্মৃতি ছাপিয়ে স্মৃতির পাতা ছুটে চলেছে ক্যাম্পাসের মাঠে। মামার চায়ের দোকানে, কাফেটেরিয়া আর সেই লাইব্রেরিটাতে, যেখানে নীরার হাত চেপে ধরেছিল প্রচণ্ড জেদে। নিউ ইয়র্কে গ্রীষ্মকাল চলছে। শীতের জীর্ণতা কাটিয়ে সজীব হয়ে উঠেছে গাছ, লতা। বাড়ির আঙিনা আর বারান্দাগুলো সেজে উঠেছে বাহারি ফুলে। রাস্তায় উৎফুল্ল যুবক যুবতীর পদচারণ। সবার ঠোঁটেই এক চিলতে সৌজন্যতার হাসি। গ্রীষ্মের শুরুতে মনমেজাজ প্রফুল্ল। রঞ্জন খুব ভোরে দৌড়াতে বেরিয়েছিল। পরনে ছাইরঙা হাফ প্যান্ট, সাদা টি শার্ট আর স্পোর্টস শু। গলায় ঝুলছে টকটকে লাল রঙের হেডফোন। রঞ্জন দৌড়ে এসে নিজের অ্যাপার্টমেন্টের সামনে থামতেই এগিয়ে এলো মধ্যবয়স্ক এক ভদ্রলোক। গায়ে তার ভিন্ন ধরনের ইউনিফর্ম। মুখ ভর্তি প্রফুল্লতার হাসি। রঞ্জন ফাঁপাতে ফাঁপাতেই সৌজন্যতার হাসি হাসল। ছোট্ট করে বলল, হেই, গুড মর্নিং। মর্নিং। আর ইউ রেঞ্জন চক্রবর্তী? ইটস রঞ্জন। এনিওয়ে, হোয়াটস দ্য ম্যাটার? ইউ হ্যাভ আ লেটার ফ্রম বাংলাদেশ। লেটার? অবাক হলো রঞ্জন। দেশ থেকে চিঠি পাঠানোর মতো মানুষ তার নেই। তাছাড়া এই যুগে এসে চিঠি লিখতে বসবেই বা কে? টেক্সট, মেইল এসব ছেড়ে চিঠি। আশ্চর্য। রঞ্জন হাত বাড়িয়ে চিঠিটা নিল। ফর্মালিটিস শেষ হতেই মুখভর্তি হাসি উপহার দিলেন ভদ্রলোক। উৎফুল্ল মনে বললেন, ওয়াও, হোয়াট আ বিউটিফুল ডে। এনজয় ইউরসেলফ। রঞ্জন ঠোঁট টেনে হাসল। ইয়াহ, ইটস রিয়েলি বিউটিফুল। হ্যাভ ফান। গেট পেরিয়ে ঘরে ঢুকতে ঢুকতে চিঠিটা উল্টেপাল্টে দেখল রঞ্জন। রেজিস্ট্রি করা চিঠি। প্রেরকের নাম, ঠিকানা, বৃত্তান্ত নেই। রঞ্জন কাউচে বসে খাম খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো আরো একটি নীল রঙা খাম। তাতে গুটি গুটি অক্ষরে লেখা, নীল চিরকুট। রঞ্জনের বিস্ময় যেন আকাশ ছুল। নীল চিরকুট মানে কি? কেউ এতদূর থেকে চিঠি পাঠিয়ে ফাজলামো নিশ্চয় করবে না। রঞ্জন কৌতূহল নিয়ে খাম খুলল। নীল খামটা খুলতেই বেরিয়ে এলো একই ফ্রেমে আবদ্ধ 6 বন্ধুর হাস্যোজ্জ্বল ছবি। টিএসসির চা স্টলে বসে আছে সবাই। নাদিমের হাতে চিরচেনা গিটার। রঞ্জন হতভম্ব চোখে চেয়ে রইল। সাথে থাকা চিরকুটটা পড়ে হৃদস্পন্দন থেমে গেল তার। উত্তেজনায় কেঁপে উঠল শরীর। ঘণ্টাখানেক ঠাই বসে থেকে লাফিয়ে উঠল সে। কম্পিত হাতে ফোন লাগালো দেশে। দেশে তখন সন্ধ্যা নেমেছে মাত্র। পূজা মাত্রই ধূপকাঠি জ্বলেছে। এমন সময় রঞ্জনের ফোন পেয়ে অবাক হলো সে। মায়ের সামনে থেকে সরে এসে ফোন তুলতেই ওপাশ থেকে প্রায় চেঁচিয়ে উঠল রঞ্জন। আই অ্যাম কামিং পূজা। আমি নেক্সট উইকেই ফ্লাইট ধরছি। পূজা অবাক হয়ে বলল, কিন্তু তুমি যে বললে আসবে না। একদম বিয়ের ডেট ফিক্সড হলে ফিরবে। রঞ্জন উত্তেজনা নিয়ে বলল, আগে যা বলেছি ভুলে যাও, সুইটহার্ট। ডিসিশন চেঞ্জ হয়েছে। আমি অবশ্যই ফিরছি এবং নেক্সট উইকের মধ্যেই ফিরছি। পূজা উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিন্তু হঠাৎ কি হলো? তোমার কণ্ঠ অন্যরকম শোনাচ্ছে। ঠিক আছো? রঞ্জন হেসে বলল, না, ঠিক নেই। আমার দুয়ারে নীল চিরকুটের আমন্ত্রণ এসে গেছে পূজা। আমি ঠিক থাকতে পারছি না। তোমাকে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে চুমু খেতে ইচ্ছে করছে। কাছে নেই বলে পারছি না।
দেশে ফেরার পর অবশ্যই মনে করিয়ে দেবে ওকে। পূজা বিস্ময় কথা খুঁজে পাচ্ছে না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেশে এখন আষাঢ়িয়া কান্না। বারান্দায় দাঁড়িয়ে থাকা পূজার শরীর মাখামাখি হচ্ছে মিষ্টি শীতল জলে। সেই জলে হাত ভিজিয়েই ফিসফিস করে বলল সে, তুমি কি পাগল হয়ে গিয়েছো রঞ্জন? আমার তোমাকে স্বাভাবিক মনে হচ্ছে না। ভরা বর্ষা। আকাশটা ছেয়ে আছে কালো মেঘে। পাহাড়ি গাজুলে ভয়াবহ ঝুম বৃষ্টি। সরু আঁকাবাঁকা রাস্তাগুলোর পাশ বেয়ে ছুটে যাচ্ছে ফুলে ফেঁপে থাকা চিড়ি। আষাঢ়ে কান্নায় ধুয়ে মুছে আরো খানিকটা পবিত্র হয়ে উঠেছে রূপসী পাহাড়ের অঙ্ক। সেই সরু পিচ্ছিল লাল মাটির রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছে মধ্যবয়স্ক এক উপজাতি। মাথায় তার কালো ছাতা। দূর থেকে দেখলে মনে হয় ছাতাটা বুঝি থেকে গিয়েছে কালো অন্ধকার মেঘরাজ্যে। পা জোড়া খালি, জুতো নেই। হাঁটু সমান লুঙ্গি আর ঢিলেঢালা ফতুয়ার অধিকাংশই ভেজা। পিঠে মাঝারি আকারের ঝুড়ি। লোকটি নিরুদ্বেগ ভঙ্গিতে হেঁটে চলেছেন। ভীষণ পরিচিত পাহাড়ি জঙ্গলা ভেঙে উঠে যাচ্ছেন পাহাড়ের চূড়ায় থাকা ছোট্ট ছিমছাম বাড়িটির দিকে। বাঁশকাঠ দিয়ে তৈরি বাড়িটি চোখে পড়ছে না। কালো মেঘ আর পাহাড়ি গাছে ঢেকে আছে তার অস্তিত্ব। লোকটি চূড়ায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধে নামল। বৃষ্টি বাড়ছে। বাইরের চটানে রাখা বালতি থেকে পা ধুয়ে ভেতরে ঢুকল বাহাদুর। দরজা খোলা। ভেতর থেকে অদ্ভুত সুরেলা শব্দ আসছে। বৃষ্টির সাথে তাল মিলিয়ে অসাধারণ শোনাচ্ছে কানে। ঝুড়িটা বাইরের ঘরে রাখতেই ভেতর থেকে কোমল কণ্ঠ শুনতে পেল বাহাদুর। বাবু গাইছে। আজও নিশ্চয় সেই অদ্ভুত যন্ত্রটা নিয়ে বসেছে বাবু। বাহাদুর ভেতরের দরজায় গিয়ে দাঁড়ালো। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়। অশ্রু ভরা দুটি চোখ। তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি। কত দূরে যাবে বলো? কত দূরে যাবে বলো? তোমার পথের সাথী হব আমি। গানটা থেমে গেল হঠাৎ। জানালার পাশে বসে থাকা নাদিম ঘাড় ফিরিয়ে তাকালো। ঠোঁটে হাসি নিয়ে বলল, কি অবস্থা বাহাদুর? ভিজে গিয়েছ দেখছি। বৃষ্টি সারলেই আসতে পারতে। বাহাদুর মুখ কাচুমাচু করে নিজের দিকে তাকালো। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে গিয়ে ভয়াবহ অপরাধ করে ফেলেছে। নাদিম গিটারে সুর তুলল। টুংটাং শব্দ তুলে বলল, বেশি করে চিনি দিয়ে 1 কাপ চা বানিয়ে ফেলো তো বাহাদুর। ফতাফত বানাবে। পারবে না। বাহাদুর মাথা নাড়ল। তারপর কি ভেবে বলল, ঘরত দুধ নেই বাবু। দুধ না থাকলে রং চা বানাবে। চিনিটা একটু বেশি দিবে। দুধ থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বাহাদুর মাথা নাড়ল। ফিরে যেতে নিয়েও থেমে গেল হঠাৎ। নাদিম গিটার থেকে হাত সরিয়ে তার দিকে চাইল। গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলতে চাও বাহাদুর? বাহাদুর মাথা নাড়ল। নাদিম গিটারটা পাশে রেখে সোজা হয়ে বসল। বলে ফেলো, তনামে চিঠি ইজরি। নাদিম জবাব না দিয়ে চেয়ে রইল। বাহাদুর নাদিমের বছর বাঁধা বৃত্ত। রান্নাবান্না থেকে শুরু করে বাজারঘাট সবই করে সে পুরোদমে। শক্ত সমর্থ শরীরে পরিশ্রম করার অসাধারণ স্পৃহা। কিন্তু সমস্যা হলো বাহাদুর খুব একটা বাংলা বলতে পারে না। নাদিমের ধারণা বাহাদুর বাংলাটা ইচ্ছে করেই বলে না। বাংলা বুঝা সত্ত্বেও বাংলা বলতে না পারাটা বিশ্বাসযোগ্য নয়। নাদিম কয়েক সেকেন্ড চুপ থেকে নিষ্পৃহ কণ্ঠে বলল, আমার নামে চিঠি। আমাকে কে চিঠি পাঠাবে বাহাদুর? তোমার কোথাও ভুল হচ্ছে। চিঠিটা অবশ্যই আমার নামে নয়। বাহাদুর কিছু বলার আগেই গিটার তুলে নিল নাদিম। গিটারের দিকে চেয়ে ভ্রু কুঁচকে বলল, বাংলায় কথা বলো বাহাদুর। তোমার অধিকাংশ শব্দ আমি বুঝি না। বাহাদুর এবার বাংলায় কথা বলল। ভাঙা বাংলা আর তার নিজস্ব ভাষায় যতটুকু বলল তাতে চিঠিতে নাদিমের নামই লেখা আছে। সিভিল সার্জন অফিসে এসেছিল। বড় বাবু শহর থেকে কেউ একজনকে দিয়ে থানচি পাঠিয়েছে। বাহাদুর সেই চিঠি নিতেই শহরে গিয়েছিল আজ। নাদিমের কপাল কুঁচকে এলো। উদ্বিগ্ন চোখে চেয়ে বলল, চিঠিটা কোথায়? বাহাদুর ফতুয়ার পকেট থেকে পলিথিন কাগজে মোড়ানো একটা খাম বের করল। খামটা নাদিমের দিকে এগিয়ে দিতেই চোখ দিয়ে টেবিলের উপর রাখতে ইশারা করল নাদিম। বাহাদুর চিঠিটা টেবিলে নামিয়ে রেখে বলল, কি হেবে? কি রানিম বাবু? নাদিম চিঠিটির দিকে চেয়ে থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিছু রান্না করতে হবে না। 2টো ডিম ভেজে ফেলো তাতেই হবে। ঘরত বড়া নাই বাবু। নাদিম বিরক্ত চোখে চাইল।
ডিম না থাকলে যা আছে তাই রান্না করো। আমার মেজাজ ভালো নেই। আমাকে বিরক্ত করবে না। সহজ সরল বাহাদুর ভীতমুখে মাথা নাড়ল। বাহাদুর চলে যেতেই চিঠিটা হাতে নিল নাদিম। দীর্ঘক্ষণ চিঠির দিকে ভ্রু কুঁচকে চেয়ে রইল সে। খামের গায়ে প্রেরকের নাম ঠিকানা নেই। তবে এসেছে ঢাকা থেকে। নাদিম খামটা উল্টেপাল্টে দেখল। চিঠিটা যে পাঠিয়েছে সে নিশ্চয় খুব বুদ্ধিমান। নয়তো নাদিমকে খুঁজে পাওয়ার কথা নয়। নাদিম নিজেকে ঢেকে রাখার চেষ্টা যেমন করেনি, তেমনি কারো ধরাছোঁয়ার মাঝেও নিজেকে রাখেনি। ঢাকা শহরটা একঘেয়ে, অসহ্য লাগছিল বলেই হঠাৎ এক গন্তব্যহীন রাতের ট্রেনে উঠে পড়েছিল নাদিম। সেই ট্রেনে করেই এসে পৌঁছালো রাজশাহী। প্রথম ২-৩ মাস রাজশাহীর আনাচে কানাচে ঘুরে বেড়াল নাদিম। তারপর ঢাকা থেকে কাগজপত্র জোগাড় করে মাস্টার্সটা শেষ করল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহীর হাওয়া অসহ্য ঠেকতেই পিছুটানহীন নাদিম পাড়ি জমাল চট্টগ্রামের পথে। চট্টগ্রামের সিভিল সার্জন অফিসে হেলথ প্রোগ্রাম প্রজেক্টে অস্থায়ী সাইকোলিক্যাল কাউন্সিলর হিসেবে কর্মরত সে। ২ বছরের ধরা বাঁধা চাকরি। এরপর আবারও অন্য কোনো শহরে গা ভাসানোর তারা। নাদিমের মতো উড়ো পাখির জন্য এক অসাধারণ কাজ। নাদিম কৌতূহল নিয়ে খাম খুলল। খামের ভেতর থেকে নীল চিরকুট লেখা খামটা বেরিয়ে আসতেই চট করে বুঝে ফেলল, এটা অবশ্যই আরফানের কাজ। নম্রতা অত বুদ্ধিমতী নয়। কিন্তু আরফান হঠাৎ তাকে চিঠি পাঠাবে কেন? হাজারো প্রশ্ন নিয়ে নীল খামটা ছিঁড়ে ভেতরের ছবিটা বের করতেই কপালের কুঞ্চন গাঢ় হলো তার। সাথে থাকা চিরকুটটা বার কয়েক পরে টেবিলের উপর রেখে দিল। গিটারটা হাতে নিয়ে একমনে সুর তুলল তাতে। বৃষ্টির শব্দ ছাপিয়ে গেয়ে উঠল তার কণ্ঠ। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়। অশ্রু ভরা দুটি চোখ। তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। গান বেশি দূর এগোলো না। গিটারের শব্দও থেমে গেল হঠাৎ। নাদিম হঠাৎ উপলব্ধি করল, এই সুন্দর পাহাড়ি বৃষ্টি মুক্ত জীবন তার ভালো লাগছে না। বুক ভার লাগছে। হাত পা মৃদু কাঁপছে। গলা শুকিয়ে আসছে বারবার। নাদিম গিটার নামিয়ে রেখে বিছানায় গা এলিয়ে দিল। ভরাট কণ্ঠে বাহাদুরকে ডাকল। বাহাদুর ভীত চোখে দরজার কাছে উকি দিতেই হাতের ইশারায় ভেতরে ডাকল নাদিম। চেয়ার টেনে বসতে বলে বলল, তোমার ছেলে মেয়ে কজন বাহাদুর? অবাঞ্ছিত প্রশ্ন। নাদিম জানে বাহাদুরের 2 মেয়ে 1 ছেলে। জানা প্রশ্ন জিজ্ঞেস করার মানে হয় না। তবুও কেন জিজ্ঞেস করল জানা নেই। শুধু জানে কথা বলতে হবে। এই হাত পা অসাড় হয়ে আসছে। কিছু একটা পেয়ে যাওয়ার আনন্দে হাত পা কাঁপছে। এই কম্পন থামাতে হবে। বাহাদুর বিরস কণ্ঠে বলল, মর দিবি জি আর দিবি পো। নাদিম বুক ভরে শ্বাস নিল। মৃদু কণ্ঠে বলল, তোমাদের ভাষায় বন্ধুদের কি বলে বাহাদুর? সোমাজোশী, বাবু। নাদিম হাসল। জানালার বাইরে বৃষ্টি দেখতে দেখতে বিড়বিড়িয়ে বলল, সোমাজোশী। বাহ, সুন্দর তো। একটু থেমে আবারও বলল, আমাকে ঢাকা যেতে হবে বাহাদুর। কালকেই যেতে হবে। তুমি একটা গাড়ির ব্যবস্থা করো। বাহাদুর অবাক হয়ে বলল, বারে বেজ ঝড় দেয়। পদটফুট উঠলি। গাড়ি নপে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে রাস্তা কাদা। গাড়ি পাওয়া যাবে না। নাদিম আনমনা কণ্ঠে বলল, তবুও যেতে হবে। যেতেই হবে বাহাদুর। বাহাদুর কি বুঝে বলল, আচ্ছা বাবু। নাদিম হঠাৎ সুর তুলল। ভীষণ করুণ কণ্ঠে গাইল, আমার ধুলাবালি জমাবই। আমার বন্ধুরা সব কই। আমার ভাল্লাগে না এই মিথ্যে শহর। রাতের আড়ালে রই। বাহাদুরের হঠাৎ মন খারাপ হয়ে গেল। নাদিমের কণ্ঠে ভেসে আসা কাতরতা যেন আকাশের কান্না হয়ে বৃষ্টির শব্দে কণ্ঠ মেলাল। নাদিম গান থামিয়ে হঠাৎ প্রশ্ন করল, ভালোবাসাকে তোমরা কি বল বাহাদুর? খোঁজবানা। নাদিম উঠে বসল। হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা জ্যাকেটটা পরতে পরতে মৃদু হাসল। বাহাদুরকে অবাক করে দিয়ে বলল, তরতেই হোজবানা বাহাদুর। তোমার জন্য ভালোবাসা বাহাদুর। বাহাদুরের সহজ সরল গাল লজ্জায় রাঙা হলো। পরমুহূর্তেই বিস্ময় নিয়ে বলল, কোথায় যাচ্ছেন বাবু? ঢাকা যাচ্ছি বাহাদুর। এখনই যেতে হবে। আমার বন্ধুরা অপেক্ষা করছে। বারে বেজ ঝড়দের, বাবু। নাদিম অমায়িক হেসে বলল, ঝড়ে কিছু ক্ষতি হবে না বাহাদুর। ঝড়ের ভয়ে এখানে বসে থাকলেই বরং ভীষণ ক্ষতি হয়ে যাবে আমার। উত্তেজনায় ঘুম হবে না। নিঃশ্বাস নিতে পারবো না।
বাহাদুর আকাশসম বিস্ময় নিয়ে দেখল, একা এক সুদর্শন যুবক রাতের অন্ধকারে ভয়াবহ ঝড়ের মুখে উদ্ভ্রান্তের মতো বেরিয়ে গেল। পিঠে তার ঝুলন্ত গিটার আর কালো ব্যাগ। বুক ভরা সাহস। গন্তব্য বহুদূর। এত সাহস কোথায় পায় সে? কোথায় পায় এত তেজ? অস্ট্রেলিয়ায় হাড় কাঁপানো শীত। আবহাওয়ার তাপমাত্রা 4-এর কাছাকাছি। পথঘাট শুভ্র বরফে আচ্ছন্ন। ছোঁয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। গায়ে তার খয়েরি রঙের হুডি। হাতে পায়ে মোজা, তবুও তিরতির করে কাঁপছে শরীর। সাইমের গাড়িটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বরফে ডুবে থাকা ছোঁয়ার টয়টোর পাশেই পার্ক করা হলো গাড়ি। খুব ভোরে গাড়ির হিটার অন করে, বোতল থেকে পানি ঢেলে, ওয়াইপার চালিয়ে সামনের বরফ পরিষ্কার করেছিল ছোঁয়া। কিন্তু লাভ বিশেষ হয়নি। আবারও বরফ কুচিতে ভরে গিয়েছে গাড়ির গ্লাস। সাইম গাড়ি থেকে নেমেই হাত নাড়ল। ছোঁয়া উত্তরে মুচকি হাসল। ঘরে ঢুকে গায়ের মোটা জ্যাকেট আর হাত মোজা খুলতে খুলতে সোফায় বসল সাইম। একটা খাবারের প্যাকেট এগিয়ে দিতে দিতে বলল, উড ইউ লাইক টু ইট গ্রিলড চিকেন, চিপস এবং গার্লিক সস নাও? ছোঁয়া হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে হাসি হাসি চোখে চাইল। প্যাকেটটা পাশে রেখে বলল, আমি বাংলাদেশে যাচ্ছি সাইম। উড ইউ লাইক টু গো উইথ মি? সাইম অবাক চোখে তাকালো। বাংলাদেশ মানে? হঠাৎ বাংলাদেশে কেন? নো প্ল্যান্স, নো রিজনস, হোয়াই ডিড ইউ মেক দিস ডিসিশন? আমার ছুটি নেই ছোঁয়া। ইভেন তোমারও ছুটি থাকার কথা নয়। ছোঁয়া ভ্রু কুঁচকে চাইল। সাইমের সামনের টেবিলটাতে বসে পড়ে তার কলার ধরে কাছে টেনে আনলো আচমকা। সাইম বিস্ময় হতবাক চোখে চেয়ে রইল। সাইমের বিস্ময় আরো কয়েক ধাপ বাড়িয়ে দিয়েই মুখ খুলল ছোঁয়া। এই লায়ক শাকিব খান। সারাদিন অস্ট্রেলিয়ান গরুদের মতো প্ল্যানিং, রিজনস ক্যান খুঁজো। তুমি বাঙালি না। বাঙালিদের কোনো পরিকল্পনা থাকে না। তাদের কর্মকাণ্ড হবে হুটহাট, এটাই নিয়ম। সাইম বিস্ময় কথা খুঁজে পেল না। কয়েক সেকেন্ড চোখ বড় বড় করে চেয়ে থেকে বলল, এভাবে কথা বলছো কেন তুমি? আর ইউ ওকে? অবশ্যই ঠিক আছে। কেন? আমারে দেইখা রোগী রোগী মনে হইতাছে তোমার? তুমি কইতে চাও আমি রোগী? সাইম স্তব্ধ। সাইমের হতভম্ব চোখের দিকে চেয়ে হঠাৎ খিলখিল করে হেসে উঠল ছোঁয়া। সাইমের বিস্ময় এবার আকাশ ছুল। ছোঁয়া সাধারণত শব্দ করে হাসে না। এমন উদ্ভট কথা তো কখনোই বলে না। ছোঁয়া কথা বলে মেপে মেপে, মার্জিত ভঙ্গিতে। আজ হঠাৎ কি হলো তার? সাইম উদ্বিগ্ন চোখে ডান হাতটা বাড়িয়ে ছোঁয়ার কপালের উপর রাখল। কপাল কুঁচকে বলল, তোমার কি জ্বর হয়েছে? তুমি ঠিক আছো? ছোঁয়া সাইমের হাতটা সরিয়ে নিজের হাতে নিল। ঠোঁটভরা হাসি নিয়ে বলল, আমি ঠিক আছি। আই ওয়াজ এনজয়িং দিজ ল্যাঙ্গুয়েজ সাইম। আমার ফ্রেন্ডদের চিনো? ওরা এভাবে কথা বলতো। ওরা আমার মতো ভীতু নয়। আমার মতো গোছালো নয়। তবুও তারা পারফেক্ট। একবার নাদিম কি করেছিল জানো? হঠাৎ স্যারের সামনে পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলে বলে ফেলল, ধুরবাল। সময় শেষ হওয়ার আগেই খাতা টানাটানি। পরীক্ষায় দিতাম না। ফেইল দিলে ফেইল। এইসব ছাতার পাশ মার্ক আমার লাগতো না। বালের পরীক্ষা। এটুকু বলে আবারও খিলখিল করে হেসে ফেলল ছোঁয়া। তারপর হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে আনমনা হয়ে গেল। সাইম কোনো কথা খুঁজে না পেয়ে চুপ করে বসে রইল। ছোঁয়া উঠে গিয়ে সাইমের পাশ ঘেঁষে বসল। হয়তো এই প্রথমবারের মতো ভীষণ অনুভূতি নিয়ে বাহু চেপে ধরে কাঁধে মাথা রাখল। বিড়বিড় করে বলল, আমি বাংলাদেশে যাব সাইম। আমাকে যেতেই হবে। ওরা আমার অপেক্ষায় আছে। আই উইল ম্যানেজ আনাদার জব। বাট আই কান্ট গেইট আনাদার অপরচুনিটি। আমার জীবনের সব থেকে কনফিডেন্ট ডিসিশন এটা। এই ডিসিশন নিয়ে আমার কোনো কনফিউশন নেই। একটুও না। সাইম অবাক চোখে চেয়ে রইল। ছোঁয়ার পূর্ণ আত্মবিশ্বাস দেখেই হয়তো ছোট্ট একটা চুমু খেল ডান হাতের পিঠে। মৃদু কণ্ঠে বলল, ওকে, গো এন্ড এনজয়। বাইরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নম্রতা রান্নার কাজে ব্যস্ত। হঠাৎ তার ঝাল ঝাল খিচুড়ি খেতে ইচ্ছে করছে। শাশুড়ি মা ঘুমাচ্ছে। কাজের মেয়েটাও ভাত ঘুমে। নম্রতার প্রেগন্যান্সির পর থেকে হুটহাট বাড়ি চলে আসে আরফান। আজও এলো। নিজের ঘরে নম্রতার খোঁজ না পেয়ে খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে উকি দিল। বউকে কোমরে ওড়না বেঁধে রান্না করতে দেখে দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো সে। হালকা একটু কেশে বলল, হ্যালো মিসেস নিমপাতা। কি চলছে? হঠাৎ আরফানের ডাকে চমকে তাকালো নম্রতা। ভীত মুখে বলল,
দেখুন, আপনি এখন মানা করবেন না। মানা করলেও আমি শুনব না। রান্না প্রায় হয়ে গিয়েছে। সারাদিন বসে থাকতে ভালো লাগে না। আরফান হাসল। কেবিনেটের উপর পা ঝুলিয়ে বসে বলল, মানা কেন করব? যা মন চাই তাই করবেন। শুধু ভারী কিছু না করলেই হলো। সারাদিন শুয়ে বসে থাকলে এমনি শরীর খারাপ করবে। মুড সুইংও করবে বেশি বেশি। তার থেকে একটু আধটু কাজ করুন। তবে কাজ করার সময় আশেপাশে কাউকে রাখবেন। একা একা পণ্ডিতি করতে যাবেন না। নম্রতা মুখ কালো করে চুলোর আঁচ কমাল। আর চোখে আরফানকে দেখে নিয়ে বলল, আম্মু ফোন দিয়েছিল। বলেছে 1-2 মাসের মধ্যে আমায় নিয়ে যাবে। ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত ওখানে। নম্রতার কথা শেষ না হতেই বাদ সাধল আরফান। অসম্ভব। আমি অনুমতি দেব না। অনুমতি দিবেন না মানে? আমি বাবা মার সাথে দেখা করতে যাব না। দেখা করবেন না, তা তো বলিনি। তবে ওখানে গিয়েও থাকতে পারবেন না। এ বাড়িতে আমার সামনেই থাকতে হবে। এ ব্যাপারে আর একটা কথাও নয়। নম্রতা মুখ ফুলিয়ে বলল, আমি যাবি। কেন শুনবো আপনার কথা? আমার উপহার কই? 2 সপ্তাহ হয়ে যাচ্ছে অথচ উপহারের খোঁজ নেই। নিশ্চয় ভুলে বসে আছেন। আরফান কেবিনেট থেকে নেমে ফ্রিজ খুলল। পানির বোতল বের করতে করতে বলল, ভুলিনি। আর 4 দিন পর পাবেন। আমাদের 3য় বিবাহ বার্ষিকীর সকালবেলায়। নম্রতা চোখ বড় বড় করে বলল, এক উপহারে 3 অকেশন পার করে দিতে চাইছেন। এত কিপটা আপনি। এই জন্য ডাক্তার বিয়ে করতে চাইনি। আম্মু ঠিকই বলেছিল। ডাক্তাররা এত কিপটা। আরফান হাসল। পানির বোতলটা পাশে রেখে নম্রতার পেছনে গা ঘেঁষে দাঁড়ালো। খাবারের ঢাকনা খুলতে খুলতে ফিসফিস করে বলল, বিয়ের রাতের উপহার বিয়ের দিন ছাড়া তো দেওয়া যায় না নম্রতা। আর আফসোস করেই বা কি হবে? ডাক্তার বিয়ে করে জুনিয়র ডাক্তারের ঘণ্টিও তো বাজিয়ে ফেলেছেন। এখন এসব আফসোস টাফসোস বাদ দিয়ে কাজ করুন। স্বামীকে খাইয়ে দিয়ে স্বামী সেবা করুন। খাবারটা লোভনীয় দেখাচ্ছে। নম্রতা মুখ ফুলিয়ে বলল, যে পুরুষ একটা চিরকুট লিখতে 3 সপ্তাহ লাগায় তাকে আমি খাইয়ে দিই না। আরফান হাসছে। হাসি মুখেই বলল, দিবেন না মানে? দিতে বাধ্য। আমি জোর করে পেতে জানি, মহারানী নিমপাতা। তখন মাঝরাত। অভিমানী কিশোরীর মতোই মুখ ভার করে রেখেছে আষাঢ়ে আকাশ। চাঁদ তারাহীন আকাশের নিচে শীতলপাটিতে শুয়ে আছে একজোড়া মানবমানবী। ঝিরিঝিরি ঠান্ডা বাতাসে উড়ছে মানবীর এলো চুল। ছড়িয়ে রাখা শাড়ির আঁচল। ছাদের পাটাতনে ছড়িয়ে ছিটিয়ে আছে ভেজা বেলি ফুল। বারান্দায় জ্বালিয়ে রাখা হারিকেনের আলো এসে পড়ছে শীতলপাটির একাংশে। মৃদু হলদে আলোয় কি ভীষণ মায়াবী দেখাচ্ছে প্রিয়তমার মুখ। আরফান এক হাতে ভর করে নির্নিমেষ চেয়ে আছে নম্রতার চোখে। নিকষ অন্ধকারেও খুঁজে বেড়াচ্ছে প্রিয়তমার অপ্রকাশিত, সুপ্ত সৌন্দর্য। নম্রতা আকাশের কি চেয়েছিল? আরফানকে স্থির চেয়ে থাকতে দেখে ঘাড় ফিরিয়ে তাকালো। আকাশে বিকট শব্দে বিদ্যুৎ চমকাল। নম্রতা চমকে গিয়ে চোখ কুঁচকে বন্ধ করে আবারও পিটপিট করে তাকালো। ঠোঁট ভর্তি হাসি নিয়ে বলল, কি দেখছেন? আরফান উত্তর দেওয়ার আগেই ঝুম বৃষ্টি নামল ছাদে। নম্রতার হাসি বিস্তৃত হলো। 2 বাহু দুপাশে মেলে দিয়ে ঘাড় ফিরিয়ে আকাশের দিকে তাকানোর চেষ্টা করল। তাকানো যাচ্ছে না। বৃষ্টির তোড়ে বন্ধ হয়ে যাচ্ছে চোখের পাতা। শীতলপাটিটা ডুবে যাচ্ছে ঠান্ডা শীতল জলে। ভাসমান বেলিগুলো তীব্র সুবাস ছড়াচ্ছে আষাঢ়ে হাওয়ায়। কিছুক্ষণের মাঝেই পানি জমল ছাদে। নম্রতার ছড়িয়ে রাখা লম্বা চুল এলোমেলো হয়ে সাঁতারে নামল। আরফান নম্রতার দিকে চেয়ে থাকতে থাকতেই ডান হাত বাড়িয়ে হাতটা রাখল নম্রতার চোখের ওপর। নম্রতা এবার চোখ পিটপিট করে তাকালো। শীতে কাঁপতে কাঁপতেই খিলখিল করে হাসল। আরফান কানের কাছে মুখ নিয়ে মৃদু কণ্ঠে বলল, আজকের এই দিনটিতেই প্রথম চিঠি পেয়েছিলাম আমি। আজকের এই দিনটিতেই হাত ভর্তি খুশি নিয়ে আমার নামে বধূ সেজেছিলে তুমি। আমার জীবনের সবচেয়ে বড় খুশি হওয়ার জন্য ধন্যবাদ মহারানী। মহারানীকে বিবাহ বার্ষিকীর প্রথম প্রহরের শুভেচ্ছা। নম্রতা থমকে গেল। চোখ ফিরিয়ে অন্ধকারে ঢাকা আবছা চেহারাটির দিকে তাকালো। আজকেই প্রথম চিঠি পেয়েছিল আরফান। তার এখনো মনে আছে। কই, নম্রতার তো চিঠি দেওয়ার দিনক্ষণ খেয়াল নেই। আরফান কি করে খেয়াল রাখল? ঠিক ঠিক সেই দিনে গিয়েই বিয়ের তারিখ ঠিক করাল। বিয়েও হলো সেই একই দিনে। এই অসাধারণ কথাটা এতদিন কেন প্রকাশ করেনি আরফান? আজ বলে চমকে দিবে বলে।
নম্রতার ধারণা আরফানের কাছে চমক ঝুলিয়াছে। হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত কিছু করে চমকে দেওয়ার অসাধারণ এক ক্ষমতা আছে তার সারা শরীর জুড়ে। নম্রতার বৃষ্টিস্নান মুখের দিকে চেয়ে মৃদু হাসল আরফান। ঝুম বৃষ্টির রাত্রিবেলা ভীষণ আবেশে দীর্ঘ এক চুমুক খেল নম্রতার বৃষ্টি ভেজা ওষ্ঠে। আষাঢ়ে আকাশ বুঝি লজ্জা পেল, নাকি আকাশ জুড়ে তীক্ষ্ণ আলো আর বিকট শব্দ ছড়িয়ে ফেমবন্দি করল সেই আষাঢ়ে চুমু। ঘুমের মাঝেই কানে সুরসুরি টের পেল নম্রতা। প্রথম দফায় চোখ বজেই কান চুলকাল সে। দ্বিতীয়বারও একই কাণ্ড ঘটায় চোখ পিটপিট করে তাকালো। মুখের উপর ফরমাল পোশাক পরা আরফানকে ঝুঁকে থাকতে দেখে পাশ ফিরতে ফিরতে বিরক্ত কণ্ঠে বলল, জ্বালাচ্ছেন কেন ডক্টর? আরফান মৃদু হেসে বলল, ডাক্তার জেতাই, অনেক ঘুমিয়েছেন, এখন উঠুন। আমি হসপিটালে যাচ্ছি। যাওয়ার আগে প্রেশার চেক করব। খাওয়া দাওয়া শেষে আদা চা খাবেন। টেবিলের উপর পানির জার রাখা আছে, আধ ঘন্টা পর পর পানি খাবেন। আজ গোসলের প্রয়োজন নেই। কাল বৃষ্টিতে ভিজেছেন, জ্বর হতে পারে। আপনার কিন্তু মেডিসিন নেওয়া এলাও নয়। জ্বর জ্বর ফিল হলে আমায় জানাবেন। নম্রতা কম্বলে চোখ মুখ ডেকে বলল, উফ, ডাক্তার বর হলে এই এক সমস্যা। সব সময় ডাক্তারি শুরু করে দেন। বাসায় এসব ডাক্তারি ফাক্তারি চলবে না ডক্টর। আমাকে ঘুমুতে দিন, আমি ঘুমো। আরফান ভ্রু কুঁচকে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, আপনি তবে ঘুমুতেই থাকুন। আপনার উপহারটা তাহলে ক্যান্সেল। নম্রতা লাফিয়ে উঠে বসল। আরফান হাত ভাঁজ করে ভ্রু উঁচিয়ে চেয়ে আছে। নম্রতা চোখ ছোট ছোট করে চেয়ে বলল, আমার উপহার কোথায়? আরফান চামড়ার ব্যাগটা হাতে তুলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, উপহার ক্যান্সেল। নম্রতা আর্তনাদ করে বলল, মানে কি? আরফান হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। যেতে যেতে বলল, বাচ্চাদের মতো জেদ ধরার পানিশমেন্ট। নম্রতার মন খারাপ হয়ে গেল। কিছুক্ষণ মুখ ফুলিয়ে বসে থেকে ব্যাপারটা যাচাই করার জন্য দৌড়ে গেল বারান্দায়। ডাকবাক্স তন্নতন্ন করে খুঁজেও কোনো চিঠি পাওয়া গেল না। বারান্দায় থাকা ফুলের টব, ডাকবাক্সে পেছনে সব জায়গায় খুঁজে নিয়ে হতাশ হয়ে বসে পড়ল দলনায়। আরফান তবে সত্যিই উপহারটা রেখে যায়নি। নম্রতার মন খারাপ ভাব তরতর করে বাড়তে লাগলো। ঠিক সেই সময় বারান্দার দরজায় এসে দাঁড়ালো যুবতী কাজের মেয়েটা। নম্রতার দিকে বাদামি এক খাম এগিয়ে দিয়ে বলল, ছোট ভাবি, আপনার নামে চিঠি আসছে। নম্রতা ভ্রু কুঁচকে চিঠির দিকে তাকালো। এই বাড়িতে শুরু থেকেই কনিষ্ঠ পুত্রবধূর দৃষ্টিতে দেখা হয় তাকে। কোনো অনুষ্ঠান বা উৎসবে পুত্রবধূর উপহার হিসেবে বরাবরই একই রকম দুটো উপহার কেনা হয়। একটি নম্রতাকে দিয়ে অপরটি পাঠানো হয় যশোরে থাকা স্নিগ্ধার কাছে। প্রথমে ব্যাপারটি বুঝতে না পারলেও পরে বুঝেছে। নেহালের মৃত্যুর পর জোর করেও বিয়ের পিঁড়িতে বসানো যায়নি স্নিগ্ধাকে। নিজেকে নেহালের নামের সাথে জড়িয়ে রাখতেই সর্বোচ্চ স্বাচ্ছন্দ্যবোধ করে স্নিগ্ধা। ছোট্ট একটা বাচ্চা দত্তক নিয়ে যশোরের ছোট্ট একটা ফ্ল্যাটে একা এক সংসার গড়ে তুলেছে সে। যশোর কলেজে অধ্যাপনা আর ছোট্ট বাচ্চার ব্যস্ততা নিয়েই পার করে দিচ্ছে অসহনীয় রাত দিন, 24 ঘন্টা। নম্রতা হাত বাড়িয়ে চিঠিটা নিয়ে উল্টেপাল্টে দেখল। ঠোঁট উল্টে বলল, এটা কি তোমার নিষ্প্রভ ভাইয়া দিয়েছে? যুবতী মেয়েটি মাথা নেড়ে বলল, না ছোট ভাবি, চিঠি তো পিয়নে দিয়া গেল সকালে। নম্রতা অবাক হলো। সত্যি সত্যি পিয়ন দিয়ে গেল চিঠি? কি আশ্চর্য! নম্রতাকে কে পাঠাবে চিঠি? নম্রতা যুবতী মেয়েটিকে যেতে বলে কৌতূহল নিয়ে চেয়ে রইল খামে। রেজিস্ট্রি করা চিঠি, প্রেরকের নাম ঠিকানা নেই। নম্রতা দম আটকে খাম খুলল। ভেতর থেকে নীল চিরকুট নামে খামটা বেরিয়ে আসতেই বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল নম্রতার। মনটা খুশিতে নেচে উঠল হঠাৎ। নিশ্চয় সেই উপহারটাই পাঠিয়েছে আরফান। কিন্তু ডাকবাক্সে না রেখে এভাবে পাঠালো কেন? হাজারো প্রশ্ন নিয়ে নীল রঙা খামটা খুলতেই বাকরুদ্ধ হয়ে গেল নম্রতা। ছয় বন্ধুর ফ্রেমেবন্দি ঝলমলে ছবি আর ছোট্ট চিরকুট দেখে সব কেমন এলোমেলো হয়ে গেল নম্রতার। কি করবে, কি হচ্ছে কিছু বুঝতে না পেরে চিঠি কোলে স্থির বসে রইল কিছুক্ষণ। ছবির পিঠে গামে আটকানো আরেকটি চিঠি পেয়ে ভ্রু বাঁকাল নম্রতা। নীল কাগজের মাঝ বরাবর মাঝারি আকারের চিঠি। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের মধ্যে একটি হলো আনন্দাশ্রু। আপনি কি চিঠিটা পেয়ে আনন্দে হাউমাউ করে কাঁদবেন নম্রতা?
যখন জানবেন আপনার খুব প্রিয় মানুষগুলো টিএসসির পুরনো সেই চা স্টলটাতেই দীর্ঘ অপেক্ষায় আছে। অপেক্ষার প্রহরগুলোতে আপনাকেই খুঁজছে, আপনাকেই ভাবছে, তবে কি ভীষণ আনন্দে আমার বুকে ঝাঁপিয়ে পড়বেন আপনি। এই চিরকুটটাকে হাসি-আনন্দের চিরকুট বলে স্বীকৃতি দিবেন। নম্রতা শক্ত হয়ে বসে রইল। এসবের মানে কি? বন্ধুরা টিএসসিতে অপেক্ষা করছে মানে? নাদিম, রঞ্জন, নীরা ওরা সত্যিই এসেছে? এসব আদৌ সম্ভব? নম্রতার মস্তিষ্ক বিশ্বাস করতে না চাইলেও কোমল মনটা যেন থরথর করে কাঁপছে। সেই সাথে কাঁপছে গোটা শরীর। নম্রতা এক ছুটে নিজের ঘরে গেল। আরফানের নাম্বারে ডায়াল করতেই উত্তেজনায় ধুকপুক করতে লাগলো বউ। আরফান ফোন ধরেই বলল, বাসার বাইরে রিকশা অপেক্ষা করছে নম্রতা। আর টিএসসিতে বন্ধুরা। জলদি করুন নাকি উপহারটা পছন্দ হচ্ছে না। নম্রতা বিস্ময় এক হাতে মুখ চেপে ধরল। টলমলে জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। উত্তেজনায় আটকে গেল কথা। বহু কসরত করে রুদ্ধ কণ্ঠে বলল, ওরা ওরা সত্যি। আরফান হেসে ফেলল এবার। স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলল, ভালোবাসি নম্রতা। আগে কখনো বলা হয়নি বোধহয়। আজ বলছি, ভালোবাসি ভালোবাসি। নম্রতা ডুকরে কেঁদে উঠল এবার। আরফান হাসছে। নম্রতা হাউমাউ কান্নায় ভেঙে পড়ে রুদ্ধ কণ্ঠে বলল, আমি আপনাকে একদম ভালোবাসি না ডক্টর। একদম না। নম্রতার হাউমাউ কান্নায় দুতলা থেকে ছুটে এলেন শাশুড়িমা। বিস্ময় আর উদ্বেগ নিয়ে বললেন, কাঁদছো কেন মা? মুড সুইং হচ্ছে। শরীর খারাপ লাগছে। বাবাকে মনে পড়ছে আম্মু। নম্রতা ফোনটা বিছানায় ফেলে দুই হাতে মুখ ডেকে ফুপিয়ে উঠল। রুদ্ধ কণ্ঠে বলল, তোমার ছেলেকে আমি একদম ভালোবাসি না মা। ভদ্রমহিলা ব্যাপারটা ধরতে না পেরে অবাক হয়ে চাইলেন। বিছানা থেকে ফোনটা তুলে নিয়ে লাউড স্পিকার দিতেই ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো কানে। আরফান হাসছে। ভদ্রমহিলা গম্ভীর কণ্ঠে বললেন, কি ব্যাপার নিষ্প্রভ? তোমার বৌমাকে আমি প্রচণ্ড ভালোবাসি মা। ছেলের কথায় হেসে ফেললেন ভদ্রমহিলা। ফোনটা নম্রতার হাতে ধরিয়ে দিয়ে মাথায় আলতো হাত বুলিয়ে বেরিয়ে গেলেন। ওপাশ থেকে উচ্ছল ভরাট কণ্ঠে বলে উঠল, ভালোবাসি। ভালোবাসি নিমপাতা। নীল চিরকুটের থেকে বেশি, শ্যামলতার থেকে একটু কম। ভরা দুপুর। সূর্যের উত্তাপ নেই। রাতে বৃষ্টি হওয়ায় এখানে সেখানে কাদামাখা জল। নাদিম চিরপরিচিত চায়ের স্টলে বসে আছে। গায়ে চেক শার্ট। কোলের উপর রাখা গিটার। নাদিম আগ্রহ নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আজ 3 বছর পর ঢাকায় ফিরেছে সে। চিরপরিচিত জায়গাটা আজও একই রকম। কোনো পরিবর্তন নেই। পরিবর্তন থাকলেও সেই সূক্ষ্ম পরিবর্তনটা নাদিম ধরতে পারছে না। নাদিম ধোয়া উঠা চায়ের কাপে চুমুক দিতেই রাস্তার বাঁকে চিরচেনা একজনকে চোখে পড়ল হঠাৎ। নাদিম চায়ে চুমুক দিতে গিয়েও থেমে গেল। চায়ের কাপ মুখের কাছে নিয়েই স্থির চেয়ে রইল রাস্তার বাঁকে। চেহারাটা ধীরে ধীরে স্পষ্ট হলো। সামনের মানুষটি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়ল নাদিমও। দুজনের ঠোঁটি বিস্তৃত হলো ধীরে ধীরে। তারপর ছুটন্ত ঘোড়ার মতোই ছুটে এলো দুজনে। কয়েক সেকেন্ডের সেই আলিঙ্গনেই ঘুচে গেল বছর তিনেকের দূরত্ব। প্রতিদিনই দেখা হচ্ছে এমন ভাব নিয়ে মুখ ছুটল তাদের। 1 ঘন্টা ধইরা অপেক্ষা করতাছি বাল। এত দেরি করলি কেন? রাস্তায় কোনো সুন্দরী মাইয়া দেইখ্যা আটকায় পড়ছিলি নাকি মামা? এখনো ভালো হইতে পারলি না? আফসোস। রঞ্জন হেসে ফেলল। নাদিমের পিঠে শক্ত কিল বসিয়ে বলল, নিজের গুণ আমার উপর ঝাড়ছিস? 1 ঘন্টা যাবৎ এখানে এমনি বসে বসে মশা মারতেছিলা তুমি। বললি আর বিশ্বাস করলাম। তোকে আমি খুব ভালো করে চিনি। গত 1 ঘন্টায় এই রাস্তা দিয়ে কয়টা মেয়ে গিয়েছে তা সিসিটিভি ফুটেজ থেকেও ভালো বলতে পারবি তুই। কোনোটা পছন্দ হয়েছে মামা? নাদিম উত্তর দেওয়ার আগেই অন্তুর বাইক এসে থামল পাশে। বাইক থামিয়ে একরকম লাফিয়ে নেমে পড়ল অন্তু। নাদিম রঞ্জনও যেন একরকম ঝাঁপিয়ে পড়ল তার উপর। সবার মুখেই উপচে পড়া হাসি। অযথায় হাসছে তার। সবার শরীরেই কম্পিয়মান উত্তেজনা। অন্তুকে ছেড়ে নীরার দিকে ভ্রু কুঁচকে তাকালো নাদিম। নীরার বেনি করে রাখা চুল টেনে দিয়ে বলল, কয় প্যাকেট আটা ময়দা লাগাইছিস সত্যি কইরা কত ভতি? ময়দার যন্ত্রণায় তোরে তো দেখা যাইতাছে না রে। নীরা চোখ গরম করে তাকালো। অন্তু নীরার মাথায় একটা চাটি মেরে বলল, কমপক্ষে 3-4 ব্যাগ তো লাগাইছেই। জামাইয়ের টাকা ধ্বংস করে ফেললি ফাজিল মাইয়া।
অন্তুর কথায় হুহা করে হেসে উঠল সবাই। নীরা কোমরে হাত রেখে চোখ নাক ফুলিয়ে তাকালো। রঞ্জন নীরাকে এক হাতে আলতো জড়িয়ে ধরে বলল, বেচারিকে সহজ সরল পেয়ে এভাবে জ্বালাচ্ছিস কেন তোরা? না হয় 2-3 ব্যাগ লাগিয়েছেই, 10-15 তো আর ক্রস করেনি। নীরু, তুই এদের কথায় কান দিস না তো। নিশ্চিন্তে আটা ময়দা লাগিয়ে যা, সমস্যা নেই। নীরা চেঁচিয়ে উঠে বলল, রঞ্জন তুইও। অন্তু, নাদিম হাসিতে গড়াগড়ি খেলো এবার। নীরা একে একে তিনজনের দিকেই রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করছে, কিন্তু লাভ বিশেষ হচ্ছে না। বন্ধুরা তার রাগকে বিশেষ পাত্তা দিচ্ছে না। বন্ধুদের হাসি মজার মাঝেই নম্রতা এসে পৌঁছালো। বন্ধুদের একসাথে দেখে রিকশা থেকে নেমেই এক হাতে মুখ চেপে চেঁচিয়ে উঠল সে। নম্রতাকে দেখেই চোখ টলমল করে উঠল নীরার। নম্রতা সেখানেই মুখ চেপে ঠাই দাঁড়িয়ে রইল। নীরা ছুটে গিয়ে জড়িয়ে ধরতেই দুজনেই ডুকরে কেঁদে উঠল একই তালে। এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ কান্না ছাড়া আর কি করে প্রকাশ করা যায়। নম্রতা রুদ্ধ কণ্ঠে বলল, হারামি, তুই এখনো আমারে সরি বলছো নাই? বেআইন হওয়ার চিন্তা বাদ দে, আমি তোরে মেয়েটিয়ে দিব না। নীরা কাঁদতে কাঁদতেই হেসে ফেলল। রঞ্জন, নাদিম, অন্তুও এগিয়ে এলো এবার। রঞ্জন মন খারাপ ভাব নিয়ে বলল, কলিজা, তুমি আমার সাথে সাক্ষাৎ না করে এই মহিলার জন্য কেঁদে ভাসিয়ে ফেলছো। এটা তো ঠিক না। আমি কষ্ট পেয়েছি। তৎক্ষণাৎ হেসে ফেলল নম্রতা। রঞ্জনের পেটে শক্ত ঘুষি দিয়ে বলল, হ্যাঁ হো, এখন কলিজা, যা ফুট। রঞ্জন পেট চেপে ধরে বলল, আরফান ভাই কি তোরে লোহা টোহা খাওয়ায় নাকি নমু? এক ঘুষিতে কলিজা বের করে ফেলেছিস অত্যাচারী মহিলা। এবার দৃশ্যপটে এলো নীল রঙা অত্যাধুনিক এক টয়টো গাড়ি। আশেপাশে কাদা ছিটিয়ে রাস্তা ঘেঁষে দাঁড়ালো। ড্রাইভার ছুটে এসে দরজাটা খুলে দিতেই বেরিয়ে এলো ছোঁয়া। গায়ে তার জিন্স আর নীল রঙা কুর্তি। গাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের দিকে চেয়ে কয়েক সেকেন্ড থমকে দাঁড়ালো সে। বন্ধুরা ঘাড় ফিরিয়ে চেয়ে আছে। সবার ঠোঁটেই হাসি। ছোঁয়া ধীরে স্থিরে কয়েক পা এগিয়ে যেতেই বিস্তৃত হাসল নাদিম। ঘাড় কাঁধ করে বলল, চেনা চেনা লাগে। এটা আমাদের ইংরেজ বলদ না? ছোঁয়া হাসল। নাদিম হাত বাড়িয়ে দিয়ে বলল, আয়, আয়। ছোঁয়া নাদিমের কাছাকাছি দাঁড়িয়ে আচমকাই ফুঁপিয়ে উঠল। তারপর ঢলে পড়ল নাদিমের বুকে। রুদ্ধ কণ্ঠে বলল, আই মিসড ইউ সো মাচ। হতবাক নাদিম চূড়ান্ত বিরক্তি নিয়ে বলল, মিস করছিস ভালা কথা, কিন্তু কাইন্দা কাইটটা আমার শার্ট নষ্ট করার মানে কি? বিয়ার দিনও তুই আমার পাঞ্জাবি নষ্ট করছিস হারামি। এই দূরে যাইয়া খাড়া। হাড় মাংস দলা পাকায় গেল ইংরেজের বাচ্চা। ছোঁয়া রাগান্বিত চোখে চেয়ে সরে দাঁড়ালো। রাগ নিয়ে বলল, মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। তোর কথার প্যাটার্ন শুনলে যে কারো বমি পেয়ে যাবে। নাদিম ডোন্ট কেয়ার নিয়ে বলল, তো তুই হুনছো কেন? কান বন্ধ কইরা রাখো। ইংরেজ বলদ গো, কানের প্রয়োজন নাই। এরা কান থাকলেও বলদ, না থাকলেও বলদ। তখন বিকেল। সারাদিন ভার্সিটি জুড়ে হইহুল্লোড় করে আগের মতো সিএনজি ধরে রমনা পার্কে গিয়ে বসল তারা। লেকের পাড়ে শান বাঁধানো বেঞ্চে হাত পা ছড়িয়ে বসে আছে নাদিম। আজও বেঞ্চ ভেজা। অন্তু আর রঞ্জন কাগজ জোগাড় করে তার উপর বসে আছে। বাকিরা এখানে ওখানে ঠেস দিয়ে দাঁড়িয়ে। সবার হাতেই বাদামের ঠোঙ্গা। অন্তু ভীষণ আয়েশ করে বাদাম চিবোতে চিবোতে বলল, মৌসির কোনো খবর জানিস নাদিম? নাদিম খোসাসহ বাদাম হাওয়ায় ছুঁড়ে মেরে মুখ দিয়ে লুফে নিতে নিতে বলল, আমার জানার কথা নাকি? অন্তু অবাক হয়ে বলল, একসময় তোর হাফ প্রেমিকা ছিল। তো জানার কথা না? তুই চাইলে আমি খবর নিয়ে দিতে পারি। কি খাওয়াবি বল? আমার টেহা বেশি হয় নাই। সুখে থাকতে ভূতে কিলাই। ওরে দিয়া আমি কর্মটা কি? কি করবি মানে? বিয়ে করবি? বিয়ে না করলে প্রেম করবি। তারপর যা করা লাগে তাই করবি। মেয়েটা ভীষণ পছন্দ করতো তোকে। আমি ড্যাম শিওর এখনো প্রচণ্ড পছন্দ করে তোকে। নাদিম কয়েক সেকেন্ড চুপ থেকে ভাবলেশহীন কণ্ঠে বলল, গুড। আমাকে প্রচণ্ড পছন্দ করার জন্য তাকে ধন্যবাদ। এখন এসব আজাইরা প্যাচাল বন্ধ কর। অন্তু হতাশ কণ্ঠে বলল, অন্যের অনুভূতির গুরুত্ব দিতে শিখলি না। মেয়েটা মারাত্মক সুন্দরী ছিল। নাদিম বাদাম খাওয়ায় মনোযোগী হয়ে বলল, তোর এত রং লাগলে তুই নেগা। আমার রং লাগে নাই। আমার ওরে দরকারও নাই। অন্তু দুঃখী দুঃখী কণ্ঠে বলল, রং তো লেগেছিলই বন্ধু, কিন্তু তুমি তো পাত্তা দিলা না।
আমার একমাত্র প্রেমটা নির্দয়ের মতো বানচাল করে দিছিস তুই। তোর বোন। এটুকু বলতেই শক্ত এক খিল পড়ল অন্তুর পিঠে। নাদিম দ্বিতীয় লাথিটা দিয়ে বলল, শালা তুই আসলেই চরিত্রহীন। বউ রাইখা অন্য মায়া গদিকে নজর দিস। নীরা কুটিল দৃষ্টিতে চেয়ে বলল, আরও একটা দে। বেয়াদব পুরুষ মানুষ। অন্তু পিঠে হাত বুলাতে বুলাতে বলল, নীরুর বাচ্চা, তোরে যদি আমি আছাড় না মারছি তবে আমার নাম অন্তু না। নাদিম বাদামের ঠোঙাটা ছুঁড়ে ফেলে গিটার তুলল হাতে। টুংটাং সুর বাজল গিটারের তারে তারে। বন্ধুদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠল স্মৃতিময় বিকেল। কণ্ঠে কণ্ঠে গেয়ে উঠল বহু পুরনো এক গান। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়। অশ্রুভরা দুটি চোখ। তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। পুনশ্চ রাউন্ড শেষ করে সন্ধ্যার কিছু আগে চেম্বারে ফিরল আরফান। 5টা থেকে রোগী দেখার সময়। প্রথম রোগী চেম্বার ঢুকার 5 মিনিট পরই দরজায় টোকা দিল সাইদ। ভীষণ বিনয়ী কণ্ঠে বলল, আপনার নামে একটা পার্সেল আসছে স্যার। আরফান অবাক হয়ে তাকালো। পার্সেল মানে? তার কাছে তো কোনো পার্সেল আসার কথা না। আর আসলেই বা হাসপাতালের ঠিকানায় কে পাঠাবে পার্সেল? আরফান ইশারায় পার্সেলটা টেবিলের উপর রাখতে বলল। সাইজ দেখে বোঝা যাচ্ছে বেশ ভারী একটি পার্সেল। আরফান রোগীর কথায় মনোযোগী হতে পারছে না। চোখ দুটো বারবার পার্সেলের দিকে ছুটে যাচ্ছে। মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, কি আছে পার্সেলে? কে পাঠালো? রোগীকে প্রেসক্রাইব করেই প্রচণ্ড কৌতূহল নিয়ে পার্সেল খুলল আরফান। পার্সেল খুলেই প্রচণ্ড ধাক্কায় হতভম্ব হয়ে গেল সে। পার্সেলের ভিতর একটা বই। যেন তেন কোনো বই নয়। গ্রন্থাগারের সেই স্মৃতিজৃত দর্শনের বই। আরফান বিস্ময় স্তব্ধ হয়ে চেয়ে রইল দর্শনের সেই বইয়ে। অভ্যাসবশত বইয়ের মোলাটের নিচে হাত দিতেই বেরিয়ে এলো ছোট্ট এক নীল চিরকুট। কিশোরী বয়সে প্রথম চিরকুটের সাক্ষী হয়েছিল এই বই। নিজ দায়িত্বে মুড়িয়ে নিয়েছিল নীল চিরকুটের শত গোপন, নির্লজ্জ কথা। আজ বইটিকে আবারও সেই দায়িত্ব ফিরিয়ে দিচ্ছি। আমার জীবন্ত চিরকুটটাকে আমার নির্লজ্জা আবদারে মুড়িয়ে নিয়ে পুরো পৃথিবী থেকে ঢেকে রাখার দায়িত্ব দিচ্ছি। আমার জীবন্ত নীল চিরকুট হওয়ার জন্য ধন্যবাদ ডাক্তার সাহেব। কিশোরী বয়সে আমার হয়েছিল, বৃদ্ধ বয়স পর্যন্ত আমার ব্যক্তিগত নীল চিরকুট হয়েই থাকবেন প্লিজ। আমি কিন্তু আপনাকে ভালো টালো বাসি না। একটুও না। শুধুমাত্র জীবন্ত নীল চিরকুটটাকে ছাড়া নিঃশ্বাস নিতে পারি না। দমবন্ধ লাগে। মৃত্যু অবধারিত মনে হয়, এই যা। ইতি। নীল চিরকুটের শ্যামলতা। সমাপ্ত। গল্প, নীল চিরকুট। লেখনীতে, নৌশিন আহমেদ রোদেলা। অন্তিম পর্ব।